হাত এগিয়ে দিন। পুরো মুখ ঢেকে রাখা ভারী ঘোমটার কারণে আরমান বুঝতেই পারেনি যে কোণে বদলে গেছে। সে দ্রুত বিয়ের সব রীতি সম্পন্ন করল, আর বিয়ে শেষ হতেই সম্পূর্ণরূপে আবার নিজের ফোন আর কাজে ডুবে গেল। যখন শহরের সবচেয়ে বিখ্যাত এবং ধনী উত্তরাধিকারী আরমান সিংঘানিয়া তার নতুন বউ আস্থাকে নিয়ে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছালো, তখন আশেপাশের মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করা শুরু করল। আরমান সিংঘানিয়া বিয়ে করে নিল? ও তো মেয়েদের সহ্যই করতে পারে না, তাই না? আরে আস্তে বলো, যদিও শুনতে পায় না তাহলে তোমার রক্ষে নেই। আর কার কার মুখ বন্ধ করাবে এই পাগল সিংঘানিয়া? গোটা শহর ওর সত্যিটা কিন্তু জানে। জানি না কোন মেয়েটার কপাল পুড়ল যে এরকম একটা শয়তানকে বিয়ে করে তার বউ হলো। শুনতে পাচ্ছি আমি, কানে কালা নই। সবাই জানত যে আরমান মেয়েদের প্রতি ভীষণ ঘৃণা পোষণ করত, আর এই ঘৃণা থেকেই এমন গুজবও ছড়িয়েছিল যে আরমান সিংঘানিয়া মেয়েদের নয় বরং ছেলেদের পছন্দ করে। সামনে আছি বলে যা খুশি তাই বলবে। তোমরা জানো তো আমি কে, আর আমি কি করতে পারি তা নিশ্চয়ই তোমরা জানো। কি নাম ছিল যেন তোমাদের ওই বন্ধুর? পুষ্পা। পুষ্পার নাম শুনতেই মহিলাদের আত্মা কেঁপে উঠল। তোমরা ভুলে গেছো হয়তো আমি কি করেছিলাম। দাঁড়িয়ে দেখছোটা কি? আমার সাথে বাড়িতে যাবে? চলো চলো। আরমানের রাগে ভরা গলা শুনে মহিলারা তাড়াতাড়ি নিজেদের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এক মনস্টারকে বিয়ে? ওই মনস্টারকে বিয়ে করে ওর সন্তানের জন্ম দিতে হবে। আস্থা, তোর কাছে অন্য কোনো আর পথ নেই। তোকে এই বিয়েটা করতেই হবে। আমি এই বিয়ে করতে পারবো না। আমার ডক্টর হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। তুই জানিস এদের কত ক্ষমতা? সবকিছু করতে পারে এরা। তোর মামার প্রাণ পর্যন্ত যেতে পারে। এত স্বার্থপর তো তুই নয় যে শুধু নিজের কথাই ভাববি। একেবারে নিষ্পাপ ফুলের মতো কোমল আস্থাকে কনের সাজে সাজানো হয়েছিল। ওকে এতটাই সুন্দর লাগছিল যে কেউ ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য ছিল। আর অন্যদিকে ছিল সেই হ্যান্ডসাম মনস্টার। ব্যাপারটা ঠিক কি হয়েছিল আসুন তাহলে শুনি এখন এখানে একদম ফ্রিতে। প্রিয়াঙ্কা দিদি, তোমার বিয়ে আর আমি আসবো না? এটা কখনো হতে পারে? দিদা, মাত্র গতকালই আস্থা খুশি মনে গ্রামের বাড়ি থেকে শহরে এসেছিল তার মামির মেয়ের বিয়েতে যোগ দিতে। দিদা, ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া আস্থাকে লালন পালন করে বড় করেছিল তার দিদা। তার একটাই স্বপ্ন ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। কিন্তু এটা কিভাবে হলো? কিভাবে আস্থা কোণে হয়ে গেল? ব্যাঙ্গালোরে হাজার হাজার মানুষের ভিড় আর ক্যামেরার ঝলকানির মাঝে ছিল দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী আরমান সিংঘানিয়া। আর আজ তারই বিয়ে হচ্ছে। কিন্তু মণ্ডপে উপস্থিত থাকা বর নিজের কনের জন্য অপেক্ষা না করে ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত ছিল। পুরো শহর অবাক। আরমান সিংঘানিয়ার মতো একজন মানুষ কেন একটা মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল? বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কনেকে ডেকে আনুন। ডাকুন না মেয়েকে। এক্ষুনি ডেকে আনছি। আরমানের কোণে প্রিয়াঙ্কাকে পছন্দ করেছিলেন আরমানের দাদু আলোক সিংঘানিয়া। প্রিয়াঙ্কা ছিল তাদের অফিসের একজন ক্লার্ক মনোজ মালহোত্রার মেয়ে। অত্যন্ত সরল আর সাদাসিধে মেয়ে প্রিয়াঙ্কা বাবার চাপে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু আজ এই বিয়ের দিনে মনোজ যখন নিজের মেয়ের ঘরে ঢুকল, ঘরের অবস্থা দেখে তার পায়ের তলার মাটি অবধি সরে গেল। মণ্ডপে যাওয়ার ঠিক আগেই প্রিয়াঙ্কা উধাও হয়ে গিয়েছিল।
আরে তুমি কি করলে? প্রিয়াঙ্কার বাবা মা বিষয়টা বুঝতেই তাদের পা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই আলোক সিংঘানিয়া বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। সেটা বুঝেই তিনি রুমের দিকে এগিয়ে গেলেন। আরে মেয়ে তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ, ও তো রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনি যান না। কিন্তু এই মিথ্যে বেশিক্ষণ টিকল স্যার। না। আরমানের দাদু ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন। একটা সাধারণ নিষ্পাপ কিন্তু অসাধারণ সুন্দর মেয়ে বসে কাঁদছিল, যার নাম ছিল আস্থা। এটা দেখে আলোক সিংঘানিয়া রাগে গর্জে উঠলেন। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা পালিয়ে গেছে স্যার, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই আস্থাই ওকে সাহায্য করেছে। আমি কিচ্ছু করিনি মামি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এ বিয়ে তো নিশ্চয়ই হবে। যদি কোণে পালিয়ে গিয়ে থাকে তাহলে ওর জায়গায় অন্য কেউ বসবে। যদি এই বিয়েটা না হয় তাহলে জানো তো আরমানের রাগ, আরমানের রাগ থেকে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। আসলে আরমান মেয়েদের ঘৃণা করত, আর এই বিয়েটা করানোর জন্য আলোক সিংঘানিয়া তার নকল হার্ট অ্যাটাকের নাটক করেছিলেন। যদি কোণে পালিয়ে যাওয়ার কথা প্রকাশ পেত তাহলে আরমানের রাগ সবাইকে ছাই করে দিত। তাই কোণের মা সীমা আস্থাকে সামনে ঠেলে দিয়ে বলল, এই সব কিছু এর জন্য হয়েছে, তাই এর মূল্য ওকেই চোকাতে হবে। শোন আস্থা, এখন আরমানের বউ তোকেই হতে হবে, শুনতে পেয়েছিস? আস্থা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ও কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতে চাই না মামি, প্লিজ আমাকে দিদার কাছে যেতে দাও প্লিজ। ওই প্রিয়াঙ্কা দিদি বলছিল যে ও এক বাজে কথা বলা বন্ধ কর তুই, আর যেমন বলছি তেমন কর। আস্থা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ ওর কথা শুনল না। এই মুহূর্তে বিষয়টা কোনো মেয়ের জীবনের কথা ছিল না, বিষয়টা ছিল সিংঘানিয়া পরিবারের সম্মানের। আস্থা, তোমাকে এই বিয়েটা করতেই হবে, না হলে আরমান সিংহানি আমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবে। আরে তুমি জানো না ও কতটা ভয়ঙ্কর। আস্থার কাছে আর কোনো পালানোর পথ ছিল না। ওকে সঙ্গে সঙ্গে কনের পোশাক পরিয়ে সাজিয়ে দেওয়া হলো, আর মুখ ঢাকার জন্য মাথার উপর ঘোমটা দেওয়া হলো। হাতে গিয়ে দিন। পুরো মুখ ঢেকে রাখা ভারী ঘোমটার কারণে আরমান বুঝতেই পারেনি যে কোণে বদলে গেছে। সে দ্রুত বিয়ের সব রীতি সম্পন্ন করল, আর বিয়ে শেষ হতেই সম্পূর্ণরূপে আবার নিজের ফোন আর কাজে ডুবে গেল। বড়বাবু, এখানে এই মেয়েটার সব ইনফরমেশন আছে। এদিকে আস্থা সম্পর্কে সবকিছু জানার জন্য আরমানের দাদু আলোক সিংঘানিয়া তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ফাইল আনিয়েছিলেন। কিন্তু আস্থার বাবা মায়ের তথ্যের দিকে চোখ পড়তেই, যারা নাকি এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তিনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি নিজের মনে বিড়বিড় করে বললেন, প্রথমে আমি ভেবেছিলাম এই মেয়েটাকে 2-4 দিনের মধ্যেই ডিভোর্স করিয়ে মুক্তি দিয়ে দেব, কিন্তু আর নয়, ও সারা জীবন আরমান সিংহানিয়ার স্ত্রী হয়েই থাকবে। এরপর বিয়ের অনুষ্ঠান শেষ হলো, আর আস্থা এসে পৌঁছল সিংঘানিয়া ম্যানশনের সামনে। আরমান অপেক্ষা না করেই ভেতরে ঢুকতে গেল, কিন্তু হঠাৎই আরমান বাবা, বিয়ের পরে একা বাড়িতে ঢুকতে পারবে না, বৌমাকে নিয়ে এসো। যাও যাও, নিয়ে এসো বৌমাকে। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর দাদুই ছিলেন একমাত্র মানুষ যাকে আরমান নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, আর ওনার কথা কোনোদিনও সে অমান্য করত না। লোকেরা বলতো সিংঘানিয়া ম্যানশনে পা রাখা প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু আস্থার জন্য এটা কোনো স্বপ্নের শুরু ছিল না, এটা ছিল তার ধ্বংসের দোরগোড়া। আস্থা তার ঘোমটা এখনো তোলেনি, তাই সে কিছুই ঠিক মতো দেখতে পাচ্ছিল না।
আরমান রেগে গিয়ে লম্বা লম্বা পা ফেলে বাড়ির ভেতরে ঢুকল। ওদের ঢুকতে দেখে আরমানের ছোট ভাই আর কয়েকজন বন্ধু হলে জড়ো হয়ে শীষ দিল আর মজা করতে শুরু করলো। কিন্তু লিভিং রুম পার হতেই আরমান আস্থাকে নিজের কোল থেকে নামিয়ে দিল। আর হ্যাঁ, যা নাটক করা ছিল হয়ে গেছে, এবার অফিসের কাজ করতে হবে, আর নাটক করতে পারছি না। এই বলে আরমান নিজের স্টাডি রুমে ঢুকে গেল। আহান বাবা, হ্যাঁ দাদু। বৌদি আসো, তোমাকে আমি তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে দাদুর ইশারা পেয়ে আরমানের ভাই আহান আস্থাকে আরমানের রুমে নিয়ে গিয়ে বলল, আসো বৌদি, ওয়েলকাম। এটাই হলো তোমার রুম। যদি কোনো কিছু দরকার হয় তুমি শুধু বেলটা বাজিয়ে দিও, কেউ ঠিক চলে আসবে তোমার সেবা করার জন্য। তুমি কমফোর্টেবল থাকো, আমি না হয় কিছুক্ষণ বাদে আসছি। আস্থা ভেতরে ঢুকতেই ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই প্রথম ও নিজের নতুন বাড়িতে একা ছিল। ও যেই ভেতর থেকে দরজাটা ঠেলল, একটা জোরে শব্দ হয়ে অটোম্যাটিকভাবে দরজাটা লক হয়ে গেল। দরজায় যে অটোম্যাটিক ইলেকট্রনিক লক লাগানো ছিল, আস্থা সেই সম্পর্কে কিছুই জানত না। ও এরপর নিজের ঘোমটাটা খুলল আর তারপর একটা গভীর নিঃশ্বাস নিল। ও এতটাই ক্লান্ত ছিল যে খুব তাড়াতাড়ি ঘুম ওকে গ্রাস করল। এদিকে ঠিক রাত 2টোয় আরমান যখন নিজের কাজ শেষ করে ঘুমানোর জন্য রুমে এলো, ও দেখতে পায় আস্থা বিছানার এক কোণে অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে। ওকে দেখেই আরমান ঘৃণা ভরে বলল, দাদুটাও না, ওকে আমার ঘরে পাঠানোর কি দরকার ছিল? যদিও বিয়েটা নাম মাত্র, তাতে কিছুই যায় আসে না। সে যে মেয়ে হোক না কেন, কেউ কোনোদিন আমার লাইফে আসতে পারবে না। ও আস্থাকে জাগানোর অনেকবার চেষ্টা করল, কিন্তু আস্থা গভীর ঘুমে ছিল এবং সেই জন্য কিছুই শুনতে পেল না। এটা দেখে আরমান ভীষণ বিরক্ত হলো, আর ঠিক তখনই টেবিলের ওপর রাখা ওই গ্লাস মেঝেতে ফেলে দিল। গ্লাসটা মেঝেতে পড়তেই সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু তবুও আস্থার ঘুম ভাঙল না। আমি ওকে এত ভালো করে কেন ডাকছি? হঠাৎই আরমান নিজের পকেটে হাত দিল, আর মুহূর্তের মধ্যেই ও হাতে একটা বন্দুক নিল। রাগের মাথায় ও আস্থার বিছানার পাশেই গুলিটা চালালো। গুলির আওয়াজ পেয়ে আস্থা ভয়ে ঘুম থেকে উঠে পড়ল। গুলির শব্দ শুনে আরমানের দাদু আলোক আর ওর ভাই আহান দৌড়ে ওপরে চলে এলো। এ কেমন অসভ্যতা! বৌমাকে ভয় পাওয়ানোর কি দরকার ছিল? তোমার কথা মতো আমি এই বিয়েটা করেছি বটে, কিন্তু এই বিয়েটা আমি মানি না। তোমাদের ভাগ্য ভালো যে গুলিটা আমি ওর মাথায় মারিনি। আরমানের এই কথাগুলো যেই সবার কানে পৌঁছলো, ঘরের পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেল। আরমান দাদা, এটা তুমি ঠিক করলে না। বৌদিকে তুমি এভাবে এই, কে বলেছে ও তোর বৌদি? ও তোর কোনো বৌদি ফৌদি নয়। আহান বাবা, হ্যাঁ দাদু। বৌমাকে গেস্ট রুমে নিয়ে যাও। ঠিক আছে দাদু। মা, আমি তোমার জিনিসপত্র ওখানে পৌঁছে দিচ্ছি। তুমি চলো আমার সঙ্গে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি তোমার সঙ্গে আমি খুবই অন্যায় করেছি, কিন্তু তখন আর কোনো রাস্তাই ছিল না। দেখুন দাদু, আপনি ক্ষমা কেন চাইছেন? যা কিছু হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। মা, তুমি আরমানকে যদি পুরোপুরি বদলে দিতে পারো, তাহলে তাহলে আমি আমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করব। এটা আমি কথা দিচ্ছি। এই কথাটা শুনতেই আস্থার চোখে যেন আশার আরেকবার ঝলক দেখা দিল। আমি জানি মা, এই কাজ একমাত্র তুমিই করতে পারো। চলো, এখন অনেক রাত হয়ে গেছে, আমি তোমার স্যুটকেস পাঠিয়ে দিচ্ছি। তুমি কাপড় বদলে এখানেই শুয়ে পড়ো। এমনিতেও কালকে সকালে আরমানকে প্যারিস যেতে হবে বিজনেস ডিলের জন্য। এই কথা শুনে আস্থা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সকালে যখন ও ঘুম থেকে উঠল, বহুদিন পর শহরের সকালটা ওর কাছে খুব ভালো লাগছিল। কি যেন ভাবতে ভাবতে ও হেঁটে বাগানের দিকে চলে গেল।
বাগানে পৌঁছতেই আস্থা একজনকে দেখতে পায় যে ফর্মাল প্যান্ট আর শার্ট পরেছিল। সে বড় একটা কাঁচি দিয়ে গাছের ডাল কাটছিল। আর তারপর কি হলো? ও মাই গড, এই মালির মাথা খারাপ হয়ে গেছে। আরমানের এত দামি গাছ নষ্ট করছে। যদিও জানতে পারে না তাহলে ও রক্ষে নেই। এটা কি করছো তুমি? লোকটা আস্থার দিকে ঘুরে তাকালো। তার গভীর কালো চোখ যেন আস্থাকে ভেদ করে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য যেন তার হৃদস্পন্দন থেমে গেল। তোমাকে ওই বন্দুকধারী মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, উল্টো তুমি আমাকেই চোখ রাঙাচ্ছ। এই মানুষটি আর কেউ নয়, আরমান নিজেই। প্যারিসে যাওয়ার জন্য আরমান সকালে বেরিয়েছিল ঠিকই, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ওকে মিটিং পরের সপ্তাহে পোস্টপোন করতে হয়েছিল। আরমানের খালি একটাই শখ ছিল, গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া। এই সম্পর্কে বেচারি আস্থা কিছুই জানতো না। ঠিক একইভাবে আরমানও জানতো না আস্থার আসল পরিচয়। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এখনো সময় আছে। নিজের জিনিসপত্র গোছাও আর এখান থেকে চলে যাও। এমনিতেও আস্থা সবাইকে পরামর্শ দেয় না। হঠাৎই আরমান ওর হাতের কাঁচিটা ছুঁড়ে ফেলে দিল আর তারপর আস্থার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। আস্থা এখন তার একদম কাছে। এক মুহূর্তের জন্য আরমান নিজেও যেন ওর সৌন্দর্যে হারিয়ে গেল। তোমার সাহস হলো কি করে আমার হাত ধরে টানার? চাকর চাকরের মতো থাকো, বুঝলে? তুমি এখন আমাকে চাকর বললে, সত্যিটা কিন্তু তুমি জানো না। বোঝো কাণ্ড, মানুষের ভালো করতে নেই। তোমায় ওই বন্দুকধারী মনস্টারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, উল্টো তুমি আমায় শাসাচ্ছ। শাসানো? সেটা আবার কি হয়? হে ভগবান, মনে হচ্ছে ওই মনস্টার নিজের মতো লোকজনই এখানে পুষে রেখেছে। শাসানো মানে হলো হুমকি। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি আর তুমি আমাকেই রব দেখাচ্ছ। এটা শুনেই আরমান রেগে গিয়ে বিনা চোখের পলক ফেলে আস্থার দিকে তাকিয়ে রইল। বৌদি! আস্থা ঘুরে দেখল দরজার কাছে আহান দাঁড়িয়ে আছে, যে কিনা আজ কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল। বৌদি, দাদা তো এখানে নেই, তাহলে তুমি কার সঙ্গে কথা বলছো? দরজায় দাঁড়িয়ে আহান শুধু আস্থাকেই কথা বলতে দেখেছিল, কিন্তু যেই ওর সামনে এগিয়ে গেল, আরমানকে দেখতেই ওর বুকটা কেঁপে উঠল। ও ঘেমে গেল আর তোতলাতে শুরু করলো। বৌদি, মানে বলতে চাইছি ম্যাডাম, আপনি প্লিজ ভেতরে চলুন এখন। দাদা, এইভাবে আমাকে ঠকানো হলো? আহান আমাকে এইভাবে মিথ্যে বলার কারণ কি ছিল? আরমানের দাদুর কথাটা মনে পড়ল, কিন্তু তাকে এখনো বলা হয়নি যে তার বিয়ে প্রিয়াঙ্কার সাথে নয়, বরং আস্থার সাথে হয়ে গেছে। কিন্তু আহান ভুল করে সত্যিটা ফাঁস করে ফেলেছিল। দাদা, আমি তোমাকে সব বলছি, শুধু আমাকে একটা সুযোগ দাও। আসলে তোমার বিয়েটা অন্য কারোর সাথে হওয়ার ছিল। আহান যখন আরমানকে পুরো বিয়ের সত্যিটা বলল, তখন রাগে আরমানের শরীর কাঁপতে শুরু করলো। এদিকে আস্থা যখন বুঝতে পারল যে যার সঙ্গে সে এতক্ষণ ঝগড়া করছিল সে আর কেউ নয় বরং আরমান, তখন ওর মুখের রং উড়ে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আরমান নিজের পকেটে হাত ঢুকিয়ে সঙ্গে সঙ্গে একটা বন্দুক বের করল। আরমান, এটা কি করছেন? আমাকে যারা মিথ্যে বলে আর যারা ঠকায় তাদেরকে আমি ঘেন্না করি, আর আমাকে ঠকানো হয়েছে। এই কথাটা বলেই আরমান সঙ্গে সঙ্গে বন্দুকের ট্রিগার টিপে দিল। ভয়ে আস্থা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আহান আস্থাকে সঙ্গে সঙ্গে সোফায় শুইয়ে দিয়ে নিজের বন্ধু ধ্রুবকে বাড়িতে আসতে ফোন করল। ধ্রুব শহরের একজন বিখ্যাত সার্জন এবং ডক্টর ছিল। আস্থাকে এই অবস্থায় দেখে দাদু আরমানকে বুঝিয়ে বললেন, আরমান বাবা, আমি মানছি বাবা, তোমার বিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ঠিক হয়েছিল। প্রিয়াঙ্কা বিয়ের আগেই মণ্ডপ থেকে পালিয়েছিল। আমি ওরই কাজিন আস্থাকে এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য মণ্ডপে বসিয়ে দিয়েছিলাম। তুমি খুব বড় ভুল করেছো দাদু, এটা করা উচিত হয়নি তোমার। আর এই সব কথা বলে আরমান রাগে নিজের রুমে চলে গেল। এদিকে ধ্রুব এসে আস্থাকে পরীক্ষা করল এবং তাকে একটা ইনজেকশন দিয়ে বলল, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই,
আমি ওষুধ দিয়ে দিয়েছি, একটু পরেই বৌদির জ্ঞান ফিরবে। ধ্রুবের কথা শেষ হতে না হতেই আরমানের রুম থেকে আবারও গুলির শব্দ ভেসে এলো। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। সকলে মিলে দৌড়ে তার রুমের দিকে গেল। এদিকে দাদুর শরীরও ঘামে ভিজে গিয়েছিল। তার শরীরে এতটাও শক্তি ছিল না যে তিনি দৌড়ে আরমানের রুম পর্যন্ত পৌঁছে যাবেন। যেই মুহূর্তে আহান রুমে ঢুকল, ও দেখতে পেল আরমানের হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আরমান দাদা, এটা তুমি কি করলে? ধ্রুব দেখো। দাদু কোনো মতে কষ্ট করে ওই ঘরে পৌঁছেছিলেন। এরকম একটি দৃশ্য দেখে যেন তার নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল। ধ্রুব, দাদুকে দেখো। দাদু। আহান যখন দেখল দাদুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই সে দ্রুত ধ্রুবকে গাড়ি বের করতে বলল। দাদু, এদিকে আরমান আর বাড়ির সবাই যখন দাদুকে নিয়ে নিচে নামছিল, সবার চোখ গিয়ে পড়ল আস্থার ওপর। কারণ আস্থা তখনও হলের সোফায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল। অবশেষে আরমানের চোখ পড়ল আস্থার ওপর। সে রাগ আর ঘৃণা ভরা চোখে তার দিকে তাকালো। দাদুর আজ এই অবস্থার কারণ শুধুমাত্র তুমি, আস্থা। এর ফল তোমাকে অবশ্যই ভুগতে হবে। খুব শীঘ্রই সবাই শহরের সেই বিখ্যাত হাসপাতালে গিয়ে পৌঁছাল, আর দাদুকে এমার্জেন্সি রুমে ভর্তি করা হলো। এদিকে বাড়িতে জ্ঞান ফিরতেই আস্থা লক্ষ্য করল বাড়িতে আর কেউ নেই। সেই নীরবতা যেন আস্থার কানে বিঁধতে লাগলো। ভারী মাথা নিয়ে ও পুরো বাড়িতে দাদুকে ডাকতে লাগলো। দাদু, দাদু, আহান, কেউ আছেন? ম্যাম। আপনি কে আর আমাকে এভাবে আটকাচ্ছেন কেন? ম্যাম, আমি দেব, আর এখন এই বাড়িতে কেউ নেই, আর আপনার বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। কেউ নেই মানে? একটু আগেই তো সবাই এখানেই ছিলেন। দাদু কোথায়? দাদুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই জন্য সবাই ওনাকে নিয়ে হসপিটাল গেছেন। আমি এখনই ওনার কাছে যেতে চাই। ক্ষমা করে দেবেন ম্যাডাম, বস, আই মিন আরমান স্যারের পারমিশন ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না। আমার কারোর পারমিশনের প্রয়োজন নেই। আস্থার জেদের সামনে দেবকে হার মানতেই হলো। সে আস্থাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল। ওদিকে হাসপাতালের পরিবেশ খুব একটা ভালো ছিল না। ধ্রুব ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে এলো। আরমান ব্রো, দাদুর অবস্থা খুব একটা ভালো নয়, আবার হার্ট অ্যাটাক হয়েছে। আর তুমি যদি একটু স্ট্রেস দাও তাহলে কিন্তু আমাদের দাদুকে হারাতে হবে। এই ধ্রুব, আমার দাদুর যেন কিচ্ছু না হয়, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সত্যিটা এটাই আরমান দাদা, সবসময় তোমার রাগ আর জেদের ফল দাদুকেই ভোগ করতে হয়। ছাড়ো দাদা, ছাড়ো। তুমি এখনো শুনবে না আমার কথা, তাই তো? আরমান, ছাড়ো ওকে। আরমানের বন্ধুরা আকাশ আর সুমিত মাঝে এসে ধ্রুবকে বাঁচালো। আরমান সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে একা গিয়ে দেওয়ালের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো। নিজের চিন্তায় মগ্নই ছিল, আর ঠিক তখনই গ্যালারির অন্য প্রান্ত থেকে দৌড়ে আসতে গিয়ে আস্থা ধাক্কা খেল আরমানের সঙ্গে। সে ওপরে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে আগুনের মতো রাগে জ্বলতে থাকা আরমান সিংঘানিয়া। তুমি এখানে কি করছো? আমি দাদুর সঙ্গে আমার দাদুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমার এত সাহস! এখানে মজা দেখতে এসছো? আস্থা থরথর করে কাঁপছিল। ও কোনোদিনই ভাবতে পারেনি যে ও যাকে বিয়ে করেছিল সেই মানুষটা এতটাও নিষ্ঠুর হতে পারে। আমাকে দাদুর সঙ্গে দেখা করতে দাও, প্লিজ সরে যাও। এই, তোমার এই মুখে দাদুর কথা একদম বলবে না। আর তোমার যদি মনে হয় তোমার এই সৌন্দর্য দিয়ে তুমি আমার পরিবারকে বশ করে নেবে, তাহলে তুমি কিন্তু ভুল ভাবছো। তোমার এই সৌন্দর্যের জাল তুমি অন্য কোথাও বিছিও, এর প্রভাব আমার উপর পড়বে না। আস্থা কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু কথাগুলো ওর গলাতেই আটকে রইল। তখনই ঠিক পেছন থেকে দেবের গলা শোনা গেল। বস, দাদুর জ্ঞান ফিরেছে, উনি দেখা করতে চাইছেন। আরমান এক ঝটকায় আস্থার হাত সরিয়ে দিল, আর তারপর ওয়ার্ডের ভেতরে দাদুর সঙ্গে দেখা করতে গেল। আরমান বিছানার কাছে পৌঁছতেই, আরমান বাবা, আমি জানি তুমি এই বিয়েটা ঠিক করতে চাওনি, কিন্তু ও এখন আমাদের এই বাড়ির বউ। আমি চাই তুমি ওকে আপন করে নাও। দাদু, ওই মেয়েটা আমার জীবনের অংশ কোনোদিন হবে না। আরমান দাদা, তুমি এ কি বলছো? বৌদি বাইরেই আছে। এই কিসের বৌদি? বৌদি নয় ও তোর। আমার কথা ভালো করে শুনে নাও সবাই, ওর সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। ঠিক তখনই দাদুর চোখে এক অদ্ভুত আগুন আর রাগ দেখা দিল। আরমান বাবা, আস্থা বাইরে দাঁড়িয়ে আছে, দেখো। যদি তুমি আমার বৌমাকে ভেতরে না নিয়ে আসো না, তাহলে আমার চিতাতে আগুন দেওয়ার অধিকারও আমি তোমার থেকে ছিনিয়ে নেব। এই কথাটা শুনে সবাই ঘরের মধ্যে নিস্তব্ধ হয়ে রইল। রাগে আরমানের মুখ লাল হয়ে উঠল।
ওকে নিয়ে এসো। আরমান দাদা, মাথা ঠান্ডা করো। দাদু আস্থা বৌদিকে ভরসা করে ফেলেছে। যদি তুমি ওদের আলাদা করো, এই চিন্তায় দাদুর প্রাণও যেতে পারে। সত্যি বলো তো, কোনটা বড়, তোমার রাগ না দাদুর প্রাণ? কম করে একবার প্লিজ মানুষ হওয়ার নাটক করো। যদি এই মেয়েটা দাদুকে ভালো রাখতে পারে তাহলে ওর ব্যবহার আমি আমার মতো করে করব। আমাকে মানতেই হবে, তুমি এসেই সবার আগে আমার পরিবারের দুর্বল লোককে কাবু করেছ। যতদিন দাদু এই হসপিটালে আছে তোমাকে আমার স্ত্রী হওয়ার নাটক করতে হবে। আর তোমার চোখে যদি এক ফোঁটাও জল দেখা যায় তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবো আমি। চোখের জলটা মুছে নাও আর ভেতরে চলো। আস্থা নিজের চোখের জল মুছে একটা বাধ্য শিশুর মতো আরমানের ঠিক পেছন পেছন ঘরে ঢুকে পড়ল। দাদু হেসে আস্থার হাত ধরলেন। আরমান ঘরের এক কোণে দাঁড়িয়ে দাদু আর আস্থাকে দেখছিল। ও কি এমন জাদু করলো যার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই সবাই ওর গোলাম হয়ে গেল? ওকে আমি পরে দেখে নিচ্ছি। বৌদি, এখন আপনার শরীর কেমন আছে? আরে আকাশ, তোর কি সত্যিই আমার চিকিৎসা নিয়ে কোনো সন্দেহ আছে? আরে একদমই না। বৌদি একদম ফিট আছে। আকাশ দাদা, ধ্রুব দাদা একদম ঠিক বলছেন। ভালো আছি আমি। ধ্রুব দাদা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, দাদু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। বৌদি একদম চিন্তা করবেন না, রিপোর্ট আসতে 2-3 ঘন্টাই বাকি আছে। ততক্ষণ আপনি আরমান দাদার সঙ্গে বাড়িতে গিয়ে রেস্ট করুন। এটা শুনতেই আস্থার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওর ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ যেন মুখ দিয়ে বেরোল না। আস্থা, ধ্রুব ঠিক বলেছে। যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে দাদুর খেয়াল কে রাখবে? চলো বাড়ি যাই। যাও। সুমিত, আমি যেটা শুনতে পেলাম তুইও কি তাই শুনলি? দাদার কি হলো রে? মনে হচ্ছে বৌদি ম্যাজিক জানে। হে ভগবান, প্লিজ আজ এই মনস্টারের হাত থেকে বাঁচাও। তোমাকে 101টা নারকল দিয়ে পুজো দেব। প্লিজ আজকে বাঁচিয়ে দাও। গাড়ি ম্যানশনে পৌঁছতেই আরমান পেছনে না তাকিয়ে ভেতরে চলে গেল। ওদিকে দেব গাড়ির দরজা খুলে দিল আস্থার জন্য। দেবদাদা, আপনি কি বলতে পারবেন বাকিরা কখন আসবেন? চিন্তা করবেন না, ওরা 3 ঘন্টার মধ্যে চলে আসবে। আপনার যদি কিছু দরকার হয় আমি এখানেই আছি, বলে দেবেন। দেব বুঝতে পেরেছিল যে আরমানের সঙ্গে একা থাকতে আস্থা প্রচণ্ড ভয় পাচ্ছিল। ও ভারী মন নিয়ে ম্যানশনের ভেতরে পা রাখতেই একজন পরিচারক তার কাছে এগিয়ে এসে বলল, ম্যাম, আপনাকে স্যার রুমে ডেকেছেন। আস্থার গলা শুকিয়ে গেল সেটা শুনে। ও নিজেকে প্রস্তুত করতে শুরু করলো ওই ঘরে ঢোকার জন্য, যেখানে ঠিক 1 দিন আগে ওর ওপর গুলি চালানো হয়েছিল। ওর নিজের দিদার কথা মনে পড়ল, আর তারপর আরমানের ঘরের দরজায় ও নক করলো। দরজাটা নিজে নিজেই খুলে গেল। ও ভাবছিল ঘরের ভেতরে ঢুকবে কি ঢুকবে না, কিন্তু ইতিমধ্যে একটা ভারী গলা প্রতিধ্বনিত হলো। সারা রাত কি তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে আনতে হবে? ভেতরে এসো। আস্থা ভেতরে ঢুকল। ঘরটা মৃদু আলোয় ভরা ছিল। সোফায় বসে থাকা আরমানের চোখ যেন শিকারীর মতো চকচক করছিল। আজ থেকে এই বাড়িতে তোমার কাজ হলো দাদুর খেয়াল রাখা। এই বাড়িতে তুমি শুধুমাত্র একজন কেয়ারটেকার আর একজন চাকরের মতো থাকবে, এর থেকে বেশি কিচ্ছু নয়। আর মনে রেখো, এই কথাটা আমার দাদু বা আমার বন্ধুরা কেউ যেন জানতে না পারে। আর যদি জানতে পারে তাহলে ওই গ্রামে তোমার যে দিদা থাকে তার যে কি অবস্থা হবে তুমি জানো। আস্থার কাছে আরমান যেন একজন জল্লাদের মতো মনে হয়েছিল। ও মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর নীরবে নিজের চোখের জল ফেলছিল। আরমান সেই চোখের জল দেখল, কিন্তু তার মন একটুও করল না।
তোমার চোখ থেকে যে জল বেরোচ্ছে সেটা আমার সামনে যত বেরোনোর বেরিয়ে যাক, কিন্তু এই জল আমার দাদু বা আমার বন্ধুদের সামনে যেন কখনোই না বেরোয়। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, কারণ তুমি জানো যদি এরকম হয় তার ফল ভালো হবে না। গোটা গ্রামের মানুষেরা আমায় এত ভালোবাসে, কিন্তু এই অচেনা মানুষটা আমায় এত ঘৃণা করে কেন? তোমার যা জিনিস আছে তাই ঘরে নিয়ে এসো। এই ঘরে? কথাটার ভুল মনে করো না। এই সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী, তাই আমাদের এক ঘরে থাকতেই হবে। তুমি এখানে নিচে শোবে আর আমি খাটে, ব্যাস। আস্থা দৌড়ে গিয়ে সেই ঘরে পৌঁছল যেখানে দাদু ওকে থাকতে বলেছিলেন, আর তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু তারপরে আরমানের হুমকি ওর মনে পড়ে যায়। তাহলে ওই গ্রামে তোমার যে দিদা থাকে তার যে কি অবস্থা হবে তুমি জানো। ও নিজেকে অনেক কষ্টে সামলালো। না আস্থা, এভাবে কাঁদলে হবে না। মনে সাহস আনতে হবে। দিদার দাদুকে সুস্থ রাখতে হলে তোকে ওই মনস্টারের মুখোমুখি হতেই হবে। আস্থা নিজের ছোট ব্যাগটা নিয়ে আবারও আরমানের ঘরে ফিরে এলো। ওগুলো ওই কোনায় রাখো আর এখানে এসে বসো। আরও কি চাইও আমার কাছে? আর কিছু বাকি আছে নাকি? এই ফাইলটা তোলো, এটা একটা কন্ট্রাক্ট পেপার। যতদিন তুমি আমার সাথে এই ঘরে থাকবে এই কন্ট্রাক্টের কথা মাথায় রাখবে। এই কথাগুলো শুনতেই ফাইলের ভেতরে কন্ট্রাক্ট পেপারস যেই আস্থার চোখে পড়ল, ও বিস্মিত হয়ে রয়ে গেল। ওর মুখের রং উড়ে গেল। এমন কি লেখা ছিল ওই পেপারসে যা দেখে আস্থা একেবারে হতবাক হয়ে গেল? তার দিদা এবং দাদুকে বাঁচানোর জন্য কন্ট্রাক্ট পেপারসে কি সাইন করবে আস্থা? আরমানের রাগের পেছনে অতীতের কোন গোপন রহস্য লুকিয়ে আছে? এরপর আস্থার জীবনে কি হতে চলেছে? ও কি পারবে আরমানের পাথরের মতো হৃদয় গলাতে? আর শুরু হবে কি এক নতুন প্রেমের গল্প? সে প্রশ্নভরা দৃষ্টিতে আরমানের দিকে তাকালো, যেন জানতে চাইছে এটা কিসের ফাইল। আরমান তার দৃষ্টি বুঝে বলল, এই ফাইলে স্পষ্ট লেখা আছে যে আগামী 6 মাস তুমি আমার জন্য কেয়ারটেকারের কাজ করবে। আমি তোমাকে এই বাড়ির কেয়ারটেকার হিসেবে নিয়োগ করছি। প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পাবে। 6 মাসে মোট 6 লাখ টাকা। আস্থার চোখ বিস্ময়ে আরও বড় হয়ে গেল। আরমানের আচরণ যেন তার অস্তিত্বকেই নাড়িয়ে দিল। সে তার আত্মসম্মানে আঘাত করেছিল। এটা তার কাছে অত্যন্ত অপমানজনক ছিল। আরমান তাকে লোভী আর প্রতারক ভেবে অপমান করেছিল। আস্থা মনে মনে ভাবল, এই নিষ্ঠুর মানুষটার কাছে এত টাকা আছে, কিন্তু তাতে কি লাভ? যে মানুষ মানুষকেই মানুষ মনে করে না, আর কথা বলার ভদ্রতাও জানে না। তার ইচ্ছে হচ্ছিল আরমানকে বলে দিতে, তোমার টাকার প্রতি আমার কোনো আগ্রহ নেই, তোমার টাকা তুমি নিজের কাছেই রাখো। আরমান না বললেও সে দাদাজির সেবা করত। এটা তার কর্তব্য ছিল। দাদাজি তাকে যে ভালোবাসা আর বিশ্বাস দিয়েছিলেন, তার জন্য সে সবকিছু করতে পারত। তিনি চাইলে বিনা পারিশ্রমিকেও তার সেবা করত। কিন্তু সে আরমানের সামনে কিছুই বলতে পারল না, শুধু একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি কম শোনো, নাকি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি বলেছি না, কলমটা তুলে নাও আর সই করো। একটা কথা মনে রাখবে, যদি তুমি আরমান সিংহানিয়ার নামের অপব্যবহার করার চেষ্টা করো, তাহলে এমন শাস্তি পাবে যার কথা তুমি কল্পনাও করতে পারবে না। আস্থা আর দেরি না করে কলম তুলে নিল এবং না পড়েই ফাইলের উপর সই করে দিল। সে শুধু আরমানের হাত থেকে মুক্তি পেতে চাইছিল। সই করা মাত্রই আরমান ঝটকা দিয়ে কাগজগুলো তুলে নিল এবং ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আস্থার দিকে তাকালো। হঠাৎ কাগজগুলো বিছানায় ছুঁড়ে ফেলে সে আস্থার দিকে এড়িয়ে এলো। ভয়ে আস্থা পিছিয়ে যেতে লাগল। হে কানহাজি, এখন আমি কোথায় যাব? এই দানবের হাত থেকে কিভাবে বাঁচব? আরমান দুদিক থেকে তার পথ আটকে দিয়ে তার সুন্দর মুখটার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি জানো তুমি কোন কাগজে সই করেছ? তুমি কি শিক্ষিত নও? একবারও কাগজগুলো পড়ার প্রয়োজন মনে করলে না? আস্থা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল।
আরমান বলল, তুমি পড়নি তাই আমি বলছি। শেষের 2টা কলামে লেখা আছে, যদি তুমি আমাকে ঠকানোর বা মিথ্যে বলার চেষ্টা করো তাহলে তোমাকে খুন করার অধিকারও আমার আছে। আরমানকে এতটা কাছে দেখে আস্থা জোরে চিৎকার করে উঠল। তার চিৎকার আরমানের কানে এমনভাবে বাজল যে কানে ঝাঁঝরা ধরার মতো অবস্থা হলো। সে এক হাত নিজের কানে আর এক হাত আস্থার মুখে রেখে বলল, বোকা মেয়ে, এটা কি করলে? এত জোরে কেউ চিৎকার করে? আরমানের রাগী গলা শুনে আস্থা আরও ভয় পেয়ে গেল এবং হাউমাউ করে কাঁদতে শুরু করল। তাকে কাঁদতে দেখে আরমান বুঝতে পারছিল না কি করবে। এই মেয়েটা একটু আগেই তার কান ফাটিয়ে দেওয়ার মতো চিৎকার করেছে, আর এখন নিজেই এমন কাঁদছে যেন কতটা নিরীহ। এই ভেবে সে আস্থার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরমান চলে যাওয়ার পর আস্থা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিছানার এক কোণে বসে সে কাঁদতে কাঁদতে বলল, নানিমা, আপনি বলতেন সবার সঙ্গে ভালো ব্যবহার করলে আমাদের সঙ্গেও ভালো হবে। আমি তো কখনো কারো সঙ্গে খারাপ কিছু করিনি, তাহলে কয়েকদিনের মধ্যে আমার জীবনে এসব কি হয়ে গেল? ওদিকে আকাশ, সুমিত, ধ্রুব এবং আহান দাদাজিকে নিয়ে বাড়িতে পৌঁছাল। পুরো ম্যানশনে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। 4 জনই কাউকে কিছু বলল না। ঠিক তখনই তারা সিঁড়ি দিয়ে নামতে থাকা আরমানকে দেখতে পেল। এরপর সে দাদাজির কাছে গিয়ে বলল, দাদাজি, এখন আপনার শরীর কেমন আছে? দাদাজি বললেন, আমার ছেলে, আমি একদম ঠিক আছি। তুই আমার সব চিন্তা দূর করে দিয়েছিস। আস্থা বেটিকে নিজের করে নিয়ে তুই আমাকে যে সুখ দিয়েছিস তার বদলে আমি আরো কত বছর বাঁচতে পারি। তুই আমাকে বাঁচার নতুন আশা দিয়েছিস। আরমান বলল, আপনি এখনই হাসপাতাল থেকে ফিরেছেন, বেশি কথা বলবেন না। চলুন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। দাদাজি বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, বিশ্রাম তো নেবই, কিন্তু আমার বৌমা কোথায়? আমি আস্থা বেটির সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে দেখা করার পরেই বিশ্রাম নেব। দাদাজির এই জেদ শুনে আরমান একটু বিরক্ত হলো, কিন্তু কিভাবে তাকে আস্থার সঙ্গে দেখা করা থেকে আটকাবে সেটা বুঝতে পারছিল না। সদ্য হাসপাতাল থেকে ফেরা দাদাজিকে কষ্ট দেওয়াও ঠিক হবে না। সে চিন্তায় পড়ে গেল। আহানও বলল, হ্যাঁ ভাইয়া, ভাবি কোথায়? আমরা আসার পর থেকে তো তাকে দেখিইনি। আহান খুব আবেগ নিয়ে ভাবি শব্দটা উচ্চারণ করতে আরমান বিরক্ত হয়ে উঠল এবং রাগী চোখে তার দিকে তাকিয়ে রইল। আরমানকে এভাবে তাকাতে দেখে আহান ঘাবড়ে গিয়ে চোখ সরিয়ে নিল। ঠিক তখনই ধ্রুব নিজের কণ্ঠ জোরালো করে জিজ্ঞেস করল, হ্যাঁ আরমান ভাই, বলুন তো ভাবি কোথায়? আরমান কড়া গলায় বলল, তোমরা কি দরজার সামনে দাঁড়িয়ে বোকাদের মতো প্রশ্ন করাই চালিয়ে যাবে? দাদাজিকে এইমাত্র হাসপাতাল থেকে নিয়ে এসেছ, আগে ওনাকে সোফায় বসাও, ততক্ষণে আমি ওকে নিয়ে আসছি। এ কথা বলে আরমান বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। আরমান চলে যেতেই দাদাজি 4 জনের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, আমি যদি ওই নাটকটা না করতাম তাহলে এতক্ষণে আস্থাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আস্থাকে আরমানের শাস্তি থেকে বাঁচাতেই আমাকে এসব করতে হয়েছে। তখন ওই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই হার্ট অ্যাটাকের নাটকের আশ্রয় নিতে হয়েছিল। এরপর তিনি ফিসফিস করে বললেন, এখন তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। এই নাটকের ব্যাপারে আরমান যেন কানাকানিও জানতে না পারে। যতদিন না আস্থা আরমানের মনে নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পারছে, ততদিন আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। তোমরা সবাই আমার কথা শুনছ তো? এ কথা শুনে ধ্রুব অবাক হয়ে বলল, দাদাজি, আপনার অবস্থা দেখে আমিও একবার সত্যিই ভেবে বসেছিলাম যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনি তো দারুণ অভিনেতা। আপনার অভিনয় দেখে মজা পেয়ে গেছি। আর এই আহানও আপনাকে ধরতে পারেনি যে নিজেকে খুব বড় অভিনেতা ভাবে। তাহলে আরমান ভাই কি করে ধরবে? তবে আমাদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ নজর তো আরমান ভাইয়েরই। তাই আপনাকে এখনও ওর থেকে সাবধানে থাকতে হবে। আপনাকে নিয়মিত ওষুধও খেতে হবে। তবে চিন্তা করবেন না, আপনার সব ওষুধ আমি ক্যালসিয়ামের ওষুধ দিয়ে বদলে দেব। তাহলে আপনি আরমান ভাইয়ের সামনেও নিশ্চিন্তে ওষুধ খেতে পারবেন।
এ কথা বলে ধ্রুব হাসতে লাগল। এদিকে সবাই ঘরের ভিতরে এসে বসে পড়েছিল। তখন আকাশ চিন্তিত হয়ে বলল, আরে আরমান ভাই তো অনেকক্ষণ আগে গেল, এখনো পর্যন্ত আস্থা ভাবিকে নিয়ে এলো না কেন? দাদাজি উদ্বিগ্ন হয়ে বললেন, আমার বারবার আস্থার জন্য চিন্তা হচ্ছে। তোমরা তো জানো আমরা ওকে আরমানের সঙ্গে একা রেখে দেওয়ার ঝুঁকি নিয়েছি, কিন্তু এখন ভয় হচ্ছে যদি আরমান আস্থা বেটিকে ভয় দেখিয়ে থাকে। ধ্রুব মাথা নেড়ে বলল, না দাদাজি, আপনার কথা মতো আমি আরমান ভাইয়ের মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছি যে আস্থা ভাবেই আপনার সুখের কারণ, তাই ও আস্থা ভাবিকে কোনো কষ্ট দেবে না। আপাতত হয়তো আরমান অভিনয় করছে, কিন্তু আপনি তো জানেন ধীরে ধীরে যখন ওরা একসঙ্গে থাকবে তখন ভালোবাসাও হয়ে যাবে। একবার ভালোবাসা হয়ে গেলে আরমান ভাই কখনো আস্থা ভাবিকে ছেড়ে কোথাও যাবে না। সুমিত ধ্রুবের প্রশংসা করে বলল, দোস্ত, একবার তো তোর কথা শুনে আমার মনে হয়েছিল আরমান তোর গলা টিপে ধরবে, কিন্তু আপাতত তুই বেঁচে গেছিস, তাও শুধু দাদাজির জন্য। চারজনই নিজেদের কীর্তিকলাপের গল্প করে হাসাহাসি করতে লাগল। অন্যদিকে আস্থাকে আনতে আরমান যখন নিজের ঘরে ঢুকল তখন দেখল আস্থা বিছানার পাশে কাত হয়ে ঘুমিয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আস্থাকে এভাবে নিশ্চিন্তে ঘুমোতে দেখে আরমান অবাক হয়ে গেল। তখন তার মনে পড়ল কিছুক্ষণ আগেই আস্থা বলছিল যে তার খুব ঘুম পাচ্ছে এবং সে ঘুমোতে চায়। আরমান অবাক হয়ে মনে মনে ভাবল, আমি এই মেয়েটাকে এত কথা শুনিয়েছি, এত অপমান করেছি, তারপরেও সে এত সহজে ঘুমিয়ে পড়তে পারল কিভাবে? না না, মিসেস আস্থা আরমান সিংহানিয়া, তোমার এভাবে আরামে ঘুমানোর কোনো অধিকার নেই। এখন তুমি আমার বন্দী, তাই আমি যেমন চাইব তোমাকে ঠিক তেমনভাবেই থাকতে হবে। আর এখন তো তোমাকে আমার দাদাজি ডাকছেন, তাই তোমাকে এখন উঠতেই হবে। এই ভেবে সে পুরো এক গ্লাস জল তুলে নিয়ে ঘুমন্ত আস্থার উপর ঢেলে দিল। আস্থা তখন গভীর ও শান্ত ঘুমেছিল। হঠাৎ গায়ে জল পড়তেই সে চমকে উঠে বসে পড়ল এবং জোরে চিৎকার করতে লাগল, দিদা, দিদা, বন্যা এসে গেছে, বন্যা এসে গেছে, দিদা দৌড়াও, বাঁচাও, বৃষ্টি এসেছে, দিদা তুমি কোথায়? আস্থাকে এভাবে চিৎকার করতে দেখে আরমান অবাক হয়ে গেল। তারপর তার আওয়াজ বাইরে না যায় সেই জন্য সে তাড়াতাড়ি আস্থার মুখে হাত চেপে ধরল। যদিও আরমানের ঘরটি সাউন্ড প্রুফ ছিল, তাই ভেতরের কোনো শব্দ বাইরে যেতে পারত না, আর বাইরের কোনো শব্দ ভেতরে আসত না। তবুও আরমান কোনো ঝুঁকি নিতে চাইছিল না। আস্থার মুখে হাত রেখেই সে রাগী গলায় বলল, এত চিৎকার করছো কেন? তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? আর আমাকে না জিজ্ঞেস করে ঘুমানোর সাহস কি করে হলো তোমার? আমাকে না বলে বা আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না, কিন্তু তুমি সেটা করেছ, আর আমার বানানো নিয়ম ভাঙার সাহস দেখিয়েছ। আস্থা তখন পুরোপুরি জেগে উঠেছিল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আরমানের হাত তার মুখে থাকায় কিছুই বলতে পারছিল না। আস্থা শুধু তার বড় বড় চোখে বিভ্রান্তি নিয়ে আরমানের দিকে তাকিয়েছিল। আরমান রেগে গিয়ে বলল, তোমার মুখে এখন কি তালা লেগে গেছে নাকি? কথা বলছো না কেন? আমার কথার উত্তর দাও। সে শুধু বড় বড় চোখ করে বারবার পলক ফেলতে লাগল। সে আরমানকে বোঝাতে চাইছিল যে তার মুখে হাত চেপে রাখা হয়েছে, তাহলে সে কথা বলবে কিভাবে? আস্থা বিরক্ত হয়ে গেল। তারপর সে আরমানের হাতটা হালকা করে কামড়ে দিল। এতে আরমান সঙ্গে সঙ্গে তার মুখ থেকে হাত সরিয়ে নিল। এবার আরমান আরও বেশি রেগে গেল। আস্থার দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে বলল, তোমার সাহস কি করে হলো আরমান সিংহানিয়াকে কামড়ানোর? আরমানের হাত সরতেই আস্থা গভীর শ্বাস নিয়ে তাড়াতাড়ি বলল, আমরা তো অনেকক্ষণ ধরেই আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি আমাদের মুখে হাত চেপে রেখেছেন, তাহলে আমরা কথা বলবো কিভাবে? এই কথা বলে আস্থা তার দিকে তাকালো। আস্থার দৃঢ় বিশ্বাস ছিল আজ যদি আরমান তার মুখ থেকে হাত না সরাতো তাহলে সে অজ্ঞান হয়ে যেত। আস্থা এসব কথা খুবই নিষ্পাপ আর সরল ভঙ্গিতে বলেছিল। এক মুহূর্তের জন্য আরমান সত্যিই তার সরলতায় হারিয়ে গিয়েছিল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজের চোখে আবার রাগ নিয়ে কঠোর গলায় বলল,
তোমার এই ফালতু বকবকানি বন্ধ করো। যাও, গিয়ে কাপড় বদলে নাও, তারপর তাড়াতাড়ি দাদাজির সঙ্গে দেখা করতে আমার সঙ্গে চলো। আরমানের মুখ থেকে যখন সে শুনল যে দাদাজি ফিরে এসেছেন এবং তাকে ডাকছেন, তখন সে খুব খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও আরমানের সঙ্গে একা থাকতে আস্থার খুব ভয় লাগছিল, কিন্তু এখন যখন সে শুনল দাদাজি আর বাড়ির সবাই ফিরে এসেছেন, তখন সে খুশি হয়ে গেল। আস্থা সরলভাবে বলল, সত্যি দাদাজি এসে গেছেন, আমিও ওনার সঙ্গে দেখা করতে চাই। এ কথা বলে আস্থা দৌড়ে আরমানের পাশ কাটিয়ে যেতে লাগল, কিন্তু আরমান সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল এবং বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কথা কি তোমার কানে যায় না? তুমি এভাবে দাদাজির কাছে যেতে পারবে না। তুমি কি ভুলে গেছো যে তোমার সব কাপড় ভিজে গেছে? তুমি কি এই অবস্থায় দাদাজির সামনে যাবে? যাও, আগে কাপড় বদলে এসো। আরমানের ধমক শুনে আস্থা মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে রইল। এতে আরমানের রাগ আরও বেড়ে গেল। সে বুঝতে পারছিল না আস্থা তার কথা এভাবে এড়িয়ে যেতে পারে কি করে। আরমান রাগে কয়েক পা এগিয়ে আস্থার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, আমার দিকে তাকাও এবং বলো, এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আস্থা মাথা নিচু রেখে জিয়ের স্বরে উত্তর দিল, আসলে আমার কাছে অতিরিক্ত কাপড় নেই। নানিমা যে কাপড়গুলো পাঠিয়েছিলেন সেগুলো মাত্র 2-3 জোড়া ছিল। আমি সেগুলো ধোয়ার জন্য দিয়েছিলাম, কিন্তু এখনও শুকোয়নি। আর যে কাপড়গুলো আমি পরেছিলাম সেগুলো আপনি ভিজিয়ে দিয়েছেন। এখন আমার কাপড় বদলাবো কিভাবে? আস্থা খুব সরলভাবে কথাগুলো বলছিল, আর তাই আরমানের রাগ আরও বেড়ে গেল। সে বিরক্ত হয়ে বারবার কপালে হাত বুলাতে লাগল। আরমান উঁচু গলায় বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথা তুমি আগে বলতে পারতে না বোকামে? তাহলে তোমাকে ঘুম থেকে তোলার জন্য আমি এমনটা করতাম না। আরমান দাঁত চেপে আস্থার দিকে তাকিয়ে রইল, আর আস্থা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন সে খুব বড় কোনো অপরাধ করে ফেলেছে এবং আরমানের আদালতে অভিযুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আরমান নিজের ঘরের আলমারির দিকে গেল। সেখানে গিয়ে সে অনেকগুলো শাড়ি দেখতে পেল। তারপর আস্থার দিকে ফিরে কঠোর স্বরে জিজ্ঞেস করল, তুমি বলছো তোমার কাছে কাপড় নেই, কিন্তু এখানে তো পুরো আলমারি শাড়িতে ভর্তি। কালকে এই শাড়িগুলো তোমার চোখে পড়েনি? এবার আস্থার নজরও সেই সুন্দর ও দামি শাড়িগুলোর দিকে গেল, যেগুলো সে বিয়ের রাতেই দেখেছিল। কিন্তু আস্থা কোনোদিন শাড়ি পরেনি, তাই সে সেগুলো ছুঁয়েও দেখেনি। আস্থা বলল, কিন্তু আমি এই... আস্থার কথাগুলো তার গলাতেই আটকে গেল। আরমান জিজ্ঞেস করল, কিন্তু আমি এই সেই কি? যদি তুমি এই কাপড়গুলো দেখেই থাকো, তাহলে তুমি কিভাবে বলতে পারো যে তোমার কাছে কোনো কাপড় নেই? আস্থা ভয় পেয়ে তাড়াতাড়ি বলল, আসলে আমি শাড়ি পরতে জানি না। আরমান অবাক হয়ে বলল, কি? কথা শুনে তার রাগ যেন আরও বেড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা যেন তার ধৈর্যের শেষ সীমা পরীক্ষা করছিল। আরমান রাগী দৃষ্টিতে আস্থার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলো, তুমি কি সত্যি শাড়ি পরতে জানো না? আস্থা আবারও নিষ্পাপভাবে মাথা নেড়ে না বলল। তখন আরমান আস্থার দিকে তাকিয়ে বলল, তোমার কাপড়গুলো খুলে ফেলো। আরমানের কথা শুনে আস্থার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে চমকে উঠে বলল, কি? আরমান তার উপর পানি ঢেলে দেওয়ার কারণে কাপড়গুলো আগেই ভিজে গিয়েছিল, আর সেই ভেজা কাপড়ে আস্থা আরও সংকুচিত হয়ে যাচ্ছিল। সে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করল। তার আচরণ দেখে আরমান হয়তো আস্থার পরিস্থিতিটা বুঝতে পারল এবং উঁচু গলায় বলল, আমি কি বলেছি তোমার কানে যায়নি? এখনই এই মুহূর্তে কাপড় বদলে ফেলো। আমি জানি তুমি শাড়ি পরতে জানো না, তোমার মুখ দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আমি তোমাকে শাড়ি পরতে সাহায্য করে দিচ্ছি। আরমানের এই কথা শুনে আস্থার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর যেন মিলল। মনে মনে মুখ বাঁকিয়ে এসে বলল, কি নির্লজ্জ মানুষ রে বাবা। তারপর সে আস্তে করে জিজ্ঞেস করল, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি শাড়ি পরেন। তাহলে আপনি শাড়ি পরাতে জানলেন কিভাবে? আরমান কি সত্যিই আস্থাকে শাড়ি পরতে সাহায্য করবে? আস্থা কি তার জেদের সামনে মাথা নত করবে, নাকি নিজের অধিকারের জন্য প্রতিবাদ করবে?
আরমান বিরক্তি আর ঘৃণা ভরা দৃষ্টিতে আস্থার দিকে তাকালো, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে আস্থাকে দাদাজির কাছে নিয়ে যেতে হতো। সে আস্থার কোনো কথাই শুনল না। আলমারি থেকে একটি দামি ব্র্যান্ডের শাড়ি বের করল। আমার কাছে তোমার এই অপ্রয়োজনীয় প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। এখন তাড়াতাড়ি কাপড় বদলাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আসলে আরমানের ইচ্ছে ছিল সে চোখ বন্ধ করে শুধু আস্থাকে নির্দেশনা দেবে কিভাবে শাড়ি পরতে হয়, কিন্তু সে কথাটা আস্থাকে আর বলতে পারল না। নিজের ভাবমূর্তি বজায় রাখতেই সে সরাসরি আস্থাকে কাপড় বদলাতে বলল। আস্থা মনে মনে বলল, কখনোই না, আমি এমন কিছু করব না। সে তাড়াতাড়ি প্রার্থনা করতে লাগল, হে ভগবান, আমাকে সাহায্য করুন, আমাকে কোনো একটা পথ দেখান। একটা মেয়েকে এভাবে বলতে ওনার একটুও লজ্জা করছে না? আস্থা মনে মনে প্রার্থনা করতে লাগল, চোখ ঘুরিয়ে কোনো উপায় খুঁজছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি আরমানের দিকে তাকিয়ে বলল, হার্টলেস। এরপরই কথাটা তার গলায় আটকে গেল। সে মনে মনে আরমানকে হার্টলেস বলছিল, আর সেটাই ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। আরমান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি বললে? আস্থা তোতলাতে তোতলাতে বলল, আমার মানে আরমানজি, আমি আপনাকে বলতে চাইছিলাম যে বারান্দা থেকে যেন কিছু আওয়াজ আসছে। আরমান একটি ভ্রু তুলে জিজ্ঞেস করল, আওয়াজ? কেমন আওয়াজ? আস্থা তাড়াতাড়ি বলল, সেটা তো ঠিক বলতে পারবো না, তবে আমি নিশ্চিত ওখানে কিছু একটা শুনেছি। আশ্চর্য হয়ে আরমান বারান্দার দিকে এগিয়ে গেল। আরমান যেতেই আস্থা হালকা করে হাসল এবং মনে মনে বলতে লাগল, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগল, পালা আস্থা পালা, নইলে এই শয়তান তোকে ধরে ফেলবে আর আবার কাপড় বদলাতে বলবে। এই ভেবেই সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সরাসরি দাদাজির পাশে গিয়ে দাঁড়াল। সে তখন হাঁপাচ্ছিল। ওদিকে আরমান যখন আস্থাকে এভাবে পালিয়ে যেতে দেখল, তখন রাগে দুই হাত মুঠো করে বলল, এই সাধারণ মেয়েটার এত সাহস! আমাকে মিথ্যে বলেছে, এর মূল্য ওকে দিতেই হবে। তারপর নিজেকে সামলে দ্রুত নিচের হলঘরের দিকে নেমে গেল। এদিকে দাদাজি আর চার বন্ধু আস্থাকে এত ভয় পাওয়া অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। তবে দাদাজি যখন আস্থাকে নিজের সামনে নিরাপদে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতক্ষণ তার মনে হচ্ছিল একান্তে নিয়ে গিয়ে আরমান না জানি আস্থার কোনো ক্ষতি করে ফেলেছে, কিন্তু এখন আস্থাকে সুস্থ স্বাভাবিক দেখে তিনি নিশ্চিন্ত হলেন। ধ্রুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? আপনি এত ভয় পেয়ে গেছেন কেন? আর এভাবে দৌড়ে এলেন কেন? মনে হচ্ছে যেন আপনার পেছনে কেউ বুনো কুকুর ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আহান এক গ্লাস পানি এনে আস্থার হাতে দিয়ে বলল, কি হয়েছে ভাবি? আপনি এত ঘাবড়ে গেছেন কেন? কাকে এত ভয় পাচ্ছেন? আস্থা কিছু বলার আগেই পিছন থেকে আরমান এসে গেল। সে দুই হাত পকেটে ঢুকিয়ে শান্তভাবে দাদাজির পাশে এসে দাঁড়াল। আস্থার চোখ যখন আরমানের ওপর পড়ল, তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে তখন পানি খাচ্ছিল, কিন্তু আরমানকে দেখেই ভয়ে পানি গলায় আটকে গেল এবং সে জোরে জোরে কাশতে লাগল। আরে ভাবি, আস্তে, বলতে বলতে আকাশ আর সুমিত আস্থার পাশে এসে দাঁড়াল। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, আর সুমিত তার পিঠে হাত দিল। কিন্তু আরমান যখন দেখল আকাশ আর সুমিত আস্থাকে ছুঁয়ে আছে, তখন সে রাগে তাদের দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আকাশ আর সুমিতও বুঝতে পারল কেউ যেন রাগে তাদের দিকে তাকিয়ে আছে। তারা একসাথে আরমানের দিকে তাকাতেই তাড়াতাড়ি আস্থার মাথা আর পিঠ থেকে হাত সরিয়ে নিল। তারপর দুজন একপাশে গিয়ে দাঁড়াল এবং একে অপরের দিকে চোরা চোখে তাকিয়ে ইশারায় কথা বলতে লাগল। এদিকে আস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তখন ধ্রুব জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? আপনি ঠিক আছেন তো? আস্থা তাড়াতাড়ি বলল, জি জি ধ্রুবজি, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আসলে আমাদের ঘরে একটা ইঁদুর ঢুকে পড়েছিল। আমি ইঁদুরকে খুব ভয় পাই, তাই এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলবো, তাই দৌড়ে সোজা এখানে চলে এসেছি। আস্থা নিজের সরলতায় আরমানের বদলে ইঁদুরের কথা বলতেই
আরমানের ভেতরে যেন রক্ত ফুটতে শুরু করল। তার রাগ আরও বেড়ে গেল। মনে মনে সে ভাবতে লাগল, এই মেয়ের এত সাহস হলো আমাকে ইঁদুর বলার। দাদাজি হালকা হেসে বললেন, আস্থা মা, তোমার ঘরে যদি সত্যি ইঁদুর ঢুকে থাকে তাহলে আরমানকে বলতে পারতে, ও ইঁদুরটাকে তাড়িয়ে দিত। এত ভয় পাওয়ার কি ছিল? এরপর তিনি আহানের দিকে তাকিয়ে বললেন, আহান বাবা, যাও তো একবার ঘরে গিয়ে দেখে এসো, কোন ইঁদুরের এত সাহস হয়েছে যে আমাদের মেয়েটাকে এতটা ভয় দেখিয়েছে। এই বলে দাদাজি স্নেহ ভরে আস্থার মাথায় হাত রাখলেন, যাতে সে একটু ভালো অনুভব করে। হঠাৎই দাদাজির নজর পড়ল আস্থার কাপড়ের দিকে। আরে মা, তোমার কাপড়ের কি হয়েছে? এগুলো ভিজে গেল কিভাবে? দাদাজির প্রশ্ন শুনে আস্থা আবারও ভয় পেয়ে গেল। সে চোরা চোখে আরমানের দিকে তাকালো। আরমান তখন চোখে আগুন নিয়ে শুধু তাকিয়েই ছিল। আস্থা তাড়াতাড়ি মিথ্যে বলে উঠল, দাদাজি, আমরা যখন বাথরুমে ছিলাম তখন বুঝতেই পারিনি কিভাবে ভুল করে আমাদের হাত শাওয়ারের উপর চলে গিয়েছিল, আর তাতেই আমার সব কাপড় ভিজে গেছে। আমি শুধু কাপড় বদলাতে যাচ্ছিলাম। আরমানজি বলেছিলেন যে আপনি এসে গেছেন, তাই আমরা আগে আপনার সঙ্গে দেখা করতে চলে এসেছি। আস্থা খুব চালাকির সঙ্গে কথাটা সামলে দিল। এটা দেখে আরমান মনে মনে বলল, এই মেয়েটা কি নিখুঁতভাবে মিথ্যে বলতে পারে? পুরোপুরি ধোঁকাবাজ। এই ভাবনায় আস্থার প্রতি তার ঘৃণা আরও বেড়ে গেল। দাদাজি হেসে বললেন, আচ্ছা, এখন তোমরা দুজনে ঘরে গিয়ে বিশ্রাম করো। আগামীকাল সকালে তোমাদের সবার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, তাই তোমরা সবাই এখন যাও আর বিশ্রাম করো। দাদাজি যেইমাত্র আস্থা আর আরমানকে সেখান থেকে চলে যেতে বললেন। কিন্তু এই কথা শুনেই আস্থা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই আরমানের সঙ্গে একই ঘরে যেতে চাইছিল না, তাই সে ইতস্তত করতে লাগলো এবং নিজের আঙুলগুলো মুচড়াতে লাগলো। ওদিকে চার বন্ধু খুব মনোযোগ দিয়ে আস্থার দিকে তাকিয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে নিচু গলায় কথা বলতে লাগলো। সুমিত ফিসফিস করে বলল, মনে হচ্ছে ভাবি আরমান ভাইয়ের সঙ্গে ঘরে যেতে ভয় পাচ্ছেন। আকাশও আস্তে করে বলল, ভয় পাবেন না কেন, ভাবি তো আজই এসেছেন। আমরা তো এত বছর ধরে আরমান ভাইকে দেখছি, তবুও আজ পর্যন্ত ওনার ঘরে ঢোকার সাহস পাইনি। তাহলে এই নিষ্পাপ সরল ভাবি ওনাকে ভয় পাবেন, সেটাই তো স্বাভাবিক। আহান মন খারাপ করে বলল, সত্যি বলতে ভাবিকে দেখে আমার খুব মায়া লাগছে। উনি কত মিষ্টি মানুষ, আমি চাই না আরমান ভাই ওনাকে কোনো কষ্ট দিক। ধ্রুব তাকে বোঝাতে বোঝাতে বলল, তুই এসব নিজের মনেই রাখ। এখন পর্যন্ত শুধু দাদাজির জন্যেই আরমান ভাই কাউকে কিছু বলেননি, না হলে এতক্ষণে গুলি পর্যন্ত চালিয়ে দিতেন। চারজনই একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এসব কথা বলছিল। এখান থেকে চলে যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না। অসহায় দৃষ্টিতে সে সবার দিকে তাকিয়ে আরমানের পেছনে হাঁটতে লাগল। তার চোখ দেখে মনে হচ্ছিল যেন সে সবার কাছে মিনতি করছে, আমাকে বাঁচান, আমাকে এই দানবটার সঙ্গে একা পাঠাবেন না। সিঁড়িতে ওঠার আগে হঠাৎ মাঝ পথে থেমে গেল আরমান। ঠিক তার পেছনেই থাকা আস্থা আচমকা আরমানের পিঠে ধাক্কা খেল। তার মনে হলো যেন একটা বিশাল শক্ত দেওয়াল হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। ধাপাস করে মাটিতে পড়ে গেল সে। ব্যথায় আস্থার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। তার মনে হলো যেন মাথাটা ফেটে গেছে। সে নিজের মাথায় হাত বুলাতে লাগল। আস্থার চিৎকার শুনে আরমান রাগে পেছন ফিরে তাকাল। সামনে ধ্রুব আর আহান আস্থার দুই হাত ধরে তাকে উঠতে সাহায্য করছিল। এবার আরমান আরও বেশি রেগে আস্থার দিকে তাকিয়ে রইল। কিন্তু সেই মুহূর্তে আস্থার নজর আরমানের দিকে নয়, ধ্রুবের দিকেই ছিল। মনে মনে আস্থা ধ্রুবকে ভীষণ সম্মান করত। একরকম বলতে গেলে সে ধ্রুবের বড় ভক্তই ছিল, কারণ ধ্রুব ছিল মেডিকেল জগতের এমন এক পরিচিত মুখ যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন অনেকেই দেখত। আস্থাও তাদেরই একজন। ধ্রুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ভাবি, আপনি ঠিক আছেন তো? আস্থা হালকা হেসে বলল, জি জি ধ্রুবজি, আমি একদম ঠিক আছি। ঠিক তখনই আকাশ পেছন থেকে প্রশ্ন করল, ভাবি,
কিন্তু আপনি পড়ে গেলেন কিভাবে? আস্থা নিষ্পাপ মুখে বলল, ও আকাশ ভাইয়া, আমি তো শুধু ওপরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ জানি না কোথা থেকে একটা শক্ত দেওয়াল এসে দাঁড়ালো। আমার মাথাটা খুব জোরে তাতে লেগে গেল। মনে হচ্ছে এই দেওয়ালটা নিশ্চয়ই খুব মজবুত সিমেন্ট দিয়ে বানানো, তাই এত শক্ত। দেখুন না, এখনো আমার মাথা ঘুরছে, কিন্তু বুঝতেই পারছি না মাঝ রাস্তায় এমন একটা দেওয়ালে এলো কোথা থেকে। এই বলে আস্থা যখন মাথা তুলে সামনে তাকালো, তখন দেখল তার সামনে আরমান দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে তার নিঃশ্বাস যেন আটকে গেল। অন্যদিকে আস্থার আসল মানে বুঝতে পেরে চারজনই হো হো করে হেসে উঠল, কারণ আস্থা কোনো দেওয়ালে ধাক্কা খায়নি, সে ধাক্কা খেয়েছিল আরমান সিংহানিয়ার শক্ত পিঠে। লজ্জায় আস্থা চুপ করে মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে রইল, আর চারজনও আরমানের চোখের দিকে তাকাতেই মাথা নিচু করে চুপ হয়ে গেল। এরই মধ্যে দাদাজিও সেখানে এসে পৌঁছালেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আরে মা, তোমার বেশি লাগেনি তো? আস্থা তাড়াতাড়ি বলল, না না দাদাজি, আমি একদম ঠিক আছি। দাদাজি আরমানকে বকতে বকতে বললেন, তোর মন কোথায় থাকে? তোর জন্যেই বৌমার চোট লাগলো, আর তোরা এভাবে সামনে পেছনে হাঁটছিলি কেন? একে অপরের হাত ধরে চল, যাও, হাত ধরে একসঙ্গে যাও। দাদাজির কথা শুনে আরমান রাগে তার দিকে এমনভাবে তাকালো যেন চোখের ভাষায় বলতে চাইছে, আপনি আপনার অসুস্থতার অন্যায় সুবিধা একটু বেশিই নিচ্ছেন। কিন্তু দাদাজি একবারও আরমানের দিকে তাকালেন না, কারণ তিনিও জানতেন আরমানকে বকা দেওয়ার সাহস সবার থাকে না। এরপর দাদাজি চারজনের দিকে তাকিয়ে বললেন, তোরা এখনও এখানে কি করছিস? তোদের কি ঘুমোতে যেতে হবে না? আকাশ বলল, দাদাজি, কাল আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আজ আমি আগে ভিলায় চলে যাব। তাছাড়া ভিলাটা তো খুব দূরেও নয়, আমি এখনই বেরোচ্ছি। তখন ধ্রুবও বলল, আমাকেও যেতে হবে, তবে হ্যাঁ, কাল সকালে আমরা সবাই নিশ্চয়ই নাস্তা করতে এখানে চলে আসব। আর সত্যি বলতে কি, আমরা সবাই ভাবির হাতের আলুর পরোটা খুব মিস করছি। বলুন তো ভাবি, কালও কি আলুর পরোটা খাওয়াবেন? আস্থা হাসি মুখে বলল, অবশ্যই, আমি সকালে তাড়াতাড়ি আলুর পরোটা বানিয়ে ফেলব। আপনারা সবাই কিন্তু সময় মতো চলে আসবেন। ঠিক সেই সময় আরমান দাদাজির দিকে একবার তাকিয়েই আচমকা আস্থার হাত শক্ত করে চেপে ধরল। আস্থা কিছুই বুঝে উঠতে পারল না, কারণ সে তখনও ধ্রুবের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল। কিন্তু তার আগেই আরমান প্রায় টেনে হিঁচড়ে তাকে সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই সে ভেতর থেকে দরজাটা তালা দিয়ে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে আস্থা বলল, এটা আপনি কি করছেন? কিন্তু আরমান আস্থার হাত আরও শক্ত করে ধরে রাখল। তারপর তাকে প্রায় টেনে নিজের সঙ্গে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরে ঢুকেই আবার ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই বিস্ময়ে হাঁ করে এই দৃশ্য দেখছিল। শুধু দাদাজির ঠোঁটে ছিল মৃদু এক হাসি। আহান উত্তেজিত হয়ে বলে উঠল, দাদাজি, দেখেছেন, ভাই তো আমাদের চোখের সামনেই ভাবির হাত ধরে নিয়ে গেল। আমার তো মনে হচ্ছে আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি এই বাড়িতে আমার ছোট্ট কেউ চলে আসবে। আহানের কথা শুনে বাকি তিনজন রাগে তার দিকে তাকিয়ে রইল। সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আহান ঘাবড়ে গিয়ে বলল, কি হলো, আপনারা এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আরে আমি তো সত্যিই বলছি। দাদাজি তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, দুষ্টু ছেলে, একদম চুপ কর। আর তোমরা সবাইও এবার গিয়ে বিশ্রাম করো। সকালে কিন্তু সবাই সময় মতো এখানে এসে যাবে, বুঝেছ? দাদাজি সবাইকে নির্দেশ দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আহান নিষ্পাপ মুখ করে জিজ্ঞেস করল, কি হলো রে, আমি কি আবার কিছু ভুল বলে ফেললাম? তখন বাকিরা একে অপরের দিকে তাকিয়ে হেসে বলল, না না আহান সাহেব, আপনি তো একদম ভুল বলেননি। আপনি যা বলেন সবই একদম ঠিক বলেন। এ কথা বলে তিনজন মিলে আহানকে নিয়ে মজা করতে লাগল। অন্যদিকে আরমান আস্থাকে ঘরে এনে দরজা লক করে দিয়েছিল। তারপর রাগে তার সামনে এসে দাঁড়ালো। আস্থা খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না এবার আরমানের হাত থেকে কিভাবে বাঁচবে, কারণ আজ সে একসঙ্গে তিনটে ভুল করে ফেলেছে। প্রথমত, সে আরমানকে মিথ্যে বলে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, দাদাজির সামনে ইঁদুরের ব্যাপারেও মিথ্যে বলেছিল। আর তৃতীয়ত,
আরমানের সঙ্গে ধাক্কা লাগার পর সে মজা করে আরমানের পিঠকে সিমেন্টের দেয়াল বলে ফেলেছিল। এবার একে একে নিজের সব ভুলের কথাই আস্থার মনে পড়তে লাগল। সে মাথা নিচু করে ধীরে ধীরে আরমানের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আরমান তার হাত ধরে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আস্থা ঘাবড়ে গিয়ে বলল, ও আমরা আমাদের ঘরে যাচ্ছি। আরমান দাঁত চেপে তার দিকে তাকিয়ে রইল। আরমান কঠিন গলায় বলল, তোমার কি সব কথা ভুলে যাওয়ার রোগ হয়েছে? আমি তো তোমাকে বলেছিলাম আজ থেকে তুমি এই ঘরেই আমার সঙ্গে থাকবে। আমার কথা কি তোমার কানে যায় না, নাকি ইচ্ছে করেই আমার কোনো কথা শুনতে চাও না? এই বলে আরমান আস্থার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আস্থা তাড়াতাড়ি ঘরের চারদিকে তাকালো। সেখানে মাত্র একটা বিছানা ছিল। সে নিষ্পাপ মুখে বলল, কিন্তু এখানে তো মাত্র একটা বিছানা, আর আমরা তো দুজন। আস্থার সেই নিষ্পাপ প্রশ্ন শুনে আরমান নিজের আঙুল দিয়ে কপালে আলতো করে টোকা দিতে লাগল। আস্থা মনে মনে বলল, হঠাৎ করে এর কি হলো? উনি সবসময় নিজের আঙুল দিয়ে কপালে টোকা মারেন কেন? যদি এতই কপালে কিছু করার শখ থাকে তাহলে গিয়ে দেয়ালে মাথা ঠুকে নিলেই তো পারেন। আস্থা মনে মনে ভাবতে লাগল, কিন্তু আরমান তখন এমন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যেন চোখ দিয়েই তাকে গিলে ফেলবে। আস্থা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তখন আরমান ঠান্ডা গলায় একটা প্রশ্ন করল, তোমার এমন কেন মনে হচ্ছে যে আমার গিয়ে দেয়ালে মাথা ঠুকে নেওয়া উচিত? আরমানের সেই কথা শুনে আস্থার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বিস্ময়ে মুখ হা করে আরমানের দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগল, হে কানহাজি, আপনি কি ওনাকে কোনো সুপার পাওয়ারও দিয়েছেন নাকি, যে উনি মানুষের মনের কথাও পড়ে ফেলতে পারেন? আরমান কোনো রকম অভিব্যক্তি ছাড়াই শান্ত গলায় বলল, তোমার মনের কথা বুঝতে বা পড়তে আমার কোনো সুপার পাওয়ারের দরকার নেই। আবারও নিজের মনের কথাই আরমানের মুখে শুনে আস্থার গলা শুকিয়ে গেল। এক মুহূর্তেই তার মাথার সব চিন্তা যেন উধাও হয়ে গেল। আরমান আস্থাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বিরক্ত স্বরে বলল, তোমার কি কাপড় বদলানোর কোনো ইচ্ছে নেই? এই ভেজা কাপড় পরে যদি আমার বিছানায় ঘুমানোর কথা ভেবে থাকো তাহলে আমি কোনোভাবেই সেটা হতে দেব না। আর তাছাড়া দাদাজি তোমাকে নিয়ে দিন দিন খুব বেশি পসেসিভ হয়ে যাচ্ছেন। এই ভেজা কাপড়ের জন্য যদি তোমার শরীর খারাপ হয়ে যায় আর দাদাজি আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেন, তাহলে মনে রেখো আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আস্থা মাথা নিচু করে বলল, কিন্তু আমার কাছে তো বাড়তি কোনো কাপড় নেই, আর আমি শাড়ি পরতেও জানি না। রাতে শাড়ি পরে আরাম করে ঘুমানোও সম্ভব হবে না। আরমান বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, কাল সবার আগে ওর জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করতে হবে, নইলে এই মেয়েটা কাপড় নেই বলে আমার মাথা খেয়ে ফেলবে। হঠাৎই আরমান সামনে এগিয়ে গিয়ে নিজের আলমারি থেকে একটি শার্ট আর একটি প্যান্ট বের করে আস্থার দিকে ছুড়ে দিল। আসলে সে নিজের কাপড় আস্থাকে দিতে চাইছিল না, কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায়ও ছিল না। আস্থা অবাক হয়ে কাপড়গুলোর দিকে তাকিয়ে বলল, কিন্তু আরমানজি, এগুলো তো আপনার কাপড়। আমি যদি এগুলো পরে বাইরে যাই তাহলে দাদাজি কি বলবেন? আর একবার নিজের কপালে হাত বুলিয়ে মনে মনে আরমান বলল, এই বোকা মেয়েটা এত বাজে বকবক করে কেন? ও কি বুঝতেই পারছে না আমি এই কাপড়গুলো শুধু এই ঘরের ভেতরে পরার জন্য দিয়েছি? সত্যি কি এতটা বোকা, নাকি আমার সামনে বোকা সাজছে? বিরক্ত হয়ে আরমান বলে উঠল, বোকা মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কাপড় আমি তোমাকে বাইরে পরে যাওয়ার জন্য দিইনি। চুপচাপ এগুলো পরে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে আবার নিজের কাপড় বদলে নিও, বুঝেছ? এরপর সে আঙুল দিয়ে একদিকে ইশারা করে বলল, ওইদিকে বাথরুম। যদি বাথরুমের রাস্তা বুঝতে না পারো তাহলে আমি নিজেই তোমাকে নিয়ে যাই। এই বলে সে আবার আস্থার হাত ধরে টেনে নিয়ে গেল। বাথরুমের দরজা খুলেই কোনো দয়া না দেখিয়ে তাকে ভেতরে ঠেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আস্থা নিজের ভারসাম্য রাখতে পারল না। সে সোজা হাঁটু গেড়ে বাথরুমের মেঝেতে পড়ে গেল। ব্যথায় তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। পরের মুহূর্তেই তার হাঁটু থেকে রক্ত বেরোতে শুরু করল। সে আহত হয়েছিল, কিন্তু আরমান সেদিকে একটুও গুরুত্ব দিল না। সে বাইরে থেকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। আরমান নিজের মাস্টার বেডরুমে ফিরেই ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই
তার মুখে একের পর এক নানা অনুভূতি ফুটে উঠল, আবার মুহূর্তেই মিলিয়েও গেল। সে ফোনটা কানে তুলে নিল। ওপাশের কথা শোনার পর ভাবলেশহীন কণ্ঠে সে বলল, আমি আসছি। এই বলে ফোন কেটে দিয়ে সামনের দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকালো। তখন রাত 11:30। আরমান নিজের কোট তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে সুজা সিংহানিয়া ম্যানশন ছেড়ে বাইরে চলে গেল। নিজের গাড়ি বের করে সে নিজেই ড্রাইভ করতে করতে সিংহানিয়া ম্যানশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পৌঁছে হঠাৎ একটি ভিলার সামনে গাড়ি থামালো। গাড়ি থামার কয়েক মিনিটের মধ্যেই ভিলা থেকে 4 জন যুবক দ্রুত বেরিয়ে এলো এবং স্টাইলের সঙ্গে হেঁটে এসে আরমানের গাড়িতে উঠে বসল। তারা আর কেউ নয়, আহান, ধ্রুব, আকাশ এবং সুমিত। আরমান আবার গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে মূল সড়কে উঠে পড়ল। তাদের গাড়ির পেছনে আরও 4 থেকে 5টি গাড়ি চলছিল, যেগুলোতে আরমানের নিরাপত্তা রক্ষীরা ছিল এবং তারা তাকে অনুসরণ করছিল। গাড়ির ভেতরে অথৈ গূঢ়বতা বিরাজ করছিল। কিছুক্ষণ আগেও যেখানে সবাই হাসি ঠাট্টায় মেতেছিল, সেখানে মুহূর্তেই পরিবেশ গম্ভীর হয়ে গেল। সবার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। সবাই চুপচাপ সামনের রাস্তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আরমান সিংহানিয়া একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আদেশের সুরে বলল, সবাই নিজের মুখ ভালো করে ঢেকে নাও। আরমানের কথা শেষ হতেই 4 জনই নিজেদের মুখ সম্পূর্ণভাবে ঢেকে নিল। ঠিক তখনই আরমান নিজের গাড়ি থেকে একটি বন্দুক বের করল। এরপর সবাই গাড়ি থেকে নেমে সামনে থাকা বন্ধ পড়ে থাকা একটি কারখানার দিকে এগিয়ে যেতে লাগল। সেই সময় তারা শহরের বাইরে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি পরিত্যক্ত কারখানার সামনে দাঁড়িয়েছিল। আরমান তার সব গার্ডের দিকে ফিরে বলল, তোমরা সবাই এখানেই থাকো, আমাদের জন্য অপেক্ষা করো। এই কথা বলে 5 জন কারখানার ভেতরে ঢুকে গেল। তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। শব্দগুলো শুনেই আরমান ইশারায় সবাইকে আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়তে বলল। 4 জন 4 দিকে ছড়িয়ে যাও, খেয়াল রেখো কেউ যেন একসঙ্গে না থাকে। চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করার পর আরমান ধীরে ধীরে বলল, মানে এই কারখানায় মাত্র একটা বন্ধ দরজা আছে, নিশ্চয়ই ওটার পেছনেই কিছু লুকিয়ে রাখা হয়েছে। এই ধারণা হওয়ার সঙ্গে সঙ্গেই সে আর এক মুহূর্তও দেরি করল না। জোরে একটি লাথি মারতেই সামনের দরজাটি ভেঙে পড়ল। পরের মুহূর্তেই ভেতরের দৃশ্য দেখে আরমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে প্রায় 20-25 জন মেয়ে ভয়ে কুঁকড়ে বসেছিল। দৃশ্যটি দেখেই রাগে আরমানের হাতের শিরাগুলো পর্যন্ত ফুলে উঠল। ঠিক তখনই বাকি 4 জনও তার পেছনে এসে দাঁড়ালো। ধ্রুব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আরমান ইশারায় নির্দেশ দিল, আর সঙ্গে সঙ্গেই 4 জন সেখানে উপস্থিত সব গুন্ডার ওপর ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা গুন্ডাদের এমনভাবে মারধর করল যে তাদের অবস্থা শোচনীয় হয়ে গেল। গুন্ডারা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলতে লাগল, আমাদের মেরে ফেলো, প্রাণ নিয়ে নাও, কিন্তু আর এত কষ্ট দিও না। কিন্তু 4 জনের কারো মনেই তাদের জন্য সামান্যও দয়া জাগল না। ধ্রুব বারবার তাদের সেই অংশগুলোতেই আঘাত করছিল, যাতে তারা আর নড়াচড়া করারও ক্ষমতা না পায়। সেই মুহূর্তে 5 জনকেই ভয়ঙ্কর লাগছিল, আর আরমান এক জায়গায় নিশ্চুপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এরপর সে আহানের দিকে ফিরে আদেশ দিল, সব মেয়েদের নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যাও। আহান মাথা নেড়ে সম্মতি জানালো এবং একে একে সব মেয়েকে বের করে আনতে শুরু করল। কিন্তু ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে দাঁড়াতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে একজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হল। কিন্তু আরমান মাঝখানে এসে সেই লোকটির হাত শক্ত করে ধরে ফেলল। মুহূর্তের মধ্যেই সে লোকটির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে সেটি দিয়েই তাকে নির্মমভাবে আঘাত করল। আহানু গভীর শ্বাস নিয়ে বলল, থ্যাংক গড ভাই, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 5 জন মিলে 25 জন মেয়েকে উদ্ধার করল। পাশাপাশি সেখানে উপস্থিত সব গুন্ডাকে দড়ি দিয়ে বেঁধে ফেলল, যাতে কেউ আর পালিয়ে যেতে না পারে। এরপর আরমান রাজাদের মতো সবার সামনে বসে পড়ল। তবে তার মুখে ছিল একটি মাস্ক, তাই এখনো পর্যন্ত কেউ তার আসল মুখ দেখেনি। কিন্তু তার চোখের দৃষ্টিতেই যেন আগুন জ্বলছিল, যা প্রমাণ করে দিচ্ছিল মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটি কোনো সাধারণ মানুষের নয়।
ঠিক তখনই গুন্ডাদের মধ্যে একজন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তোরা কারা? জানিস তো কার লোকেদের উপর হাত তুলেছিস? আমরা সবাই বীর রায়চনের লোক। লোকটির কথা শুনে হঠাৎ আরমান মুখ আরও কঠোর হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে লোকটার সামনে গিয়ে এক হাতে তার কলার চেপে ধরে প্রায় শূন্যে তুলে ফেলল। তারপর ঘৃণাভরা কণ্ঠে বলল, খুব শখ হয়েছে জানতে আমরা কে? তাহলে গিয়ে সেই বীর রায়চনকে বলে দিস ডেভিল কিং এসেছিল। আর যদি তার সত্যিই সাহস থাকে তাহলে আমাকে আটকিয়ে দেখাক। ডেভিল কিং। আরমান নিজের পরিচয় ডেভিল কিং হিসেবে দিতেই যে লোকটা কিছুক্ষণ আগেও বীর রায়চাঁদের নাম করে তাকে হুমকি দিচ্ছিল তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভয়ে তার প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠল, সারা শরীর কাঁপতে শুরু করল। হঠাৎ সে অনুভব করল তার নিচের অংশ ভিজে গেছে। এটা দেখে আহান হেসে ফেলল। আরে, শুধু ডেভিল কিংয়ের নাম শুনেই তো এর প্যান্ট ভিজে গেছে। তখন সুমিত এগিয়ে এসে লোকটার কাঁধে হাত রাখল এবং শান্ত স্বরে বলল, জানো তোমাকে আমরা বাঁচিয়ে রাখছি কেন? জানো না তো? তাহলে শুনে রাখো, যাতে নিজের চোখে দেখা ডেভিল কিংয়ের ভয়ঙ্কর রূপটা গিয়ে বীর রায়চাঁদকে বলতে পারো। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমার সঙ্গীদের কি পরিণতি হয়েছে সেটা ভালো করে দেখে যেও। বীর রায়চাঁদের সেই বিশ্বস্ত লোকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারপর প্রাণপণে সেখান থেকে পালিয়ে গেল। আরমান কঠোর স্বরে বলল, সব মেয়েদের নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দাও। এতটুকু বলেই সে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। আরমান চলে যাওয়ার পর বাকি 4 জন সেখানেই থেকে গেল এবং উদ্ধার করা মেয়েদের নিরাপদে পাঠানোর প্রস্তুতি নিতে লাগল। কাজ করার সময় তাদের মুখে কোনো রকম আবেগের ছাপ ছিল না। যদিও সবাই মুখোশ পড়েছিল, তাই তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের চোখ আর শরীরের নড়াচড়ায় প্রমাণ দিচ্ছিল যে তারা এই ধরনের কাজে অত্যন্ত দক্ষ। সামনে দাঁড়িয়ে থাকা সব মেয়ের চোখে তখন মুক্তির আনন্দের ঝিলিক। তারা কৃতজ্ঞ দৃষ্টিতে 4 জনের দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের মুখের কষ্ট আর অসহায় অবস্থা দেখে সুমিতের মন ভারী হয়ে উঠল। যদিও সুমিত নিজেকে সবসময় শক্তি দেখানোর চেষ্টা করত, আসলে তার মনটা ছিল একেবারে শিশুর মতো কোমল। ওকে দেখে আকাশ চিন্তিত গলায় বলল, আমরা যদি এদের এখান থেকে পাঠাতে বেশি দেরি করি তাহলে এমন না হয় যে সুমিত এখানেই কেঁদে ফেলে। আহান, যে এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, কাছে এসে বলল, আমি কাভিয়াকে সব জানিয়ে দিয়েছি। সব মেয়েকেই ওর কাছেই পাঠানো হবে, তারপর ওই প্রত্যেককে তাদের বাড়ি পৌঁছে দেবে। কাভিয়া শর্মা আরমানের টিমের একজন সদস্য ছিল। তার বয়স প্রায় 30 বছর। খুব অল্প বয়সেই তার স্বামীর মৃত্যু হয়েছিল। তাদের একটি মেয়ে ছিল, আর সেই মেয়েকে নিয়েই সে সুখে জীবন কাটাচ্ছিল। আহান মেয়েদের নিজের লোকদের সঙ্গে কাভিয়ার কাছে পাঠিয়ে দিল। এরপর কাভিয়া তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে যার যার বাড়িতে পাঠানোর অথবা থাকার ও কাজের ব্যবস্থা করার দায়িত্ব নেবে। কাভিয়া কখনো সুমিত, আকাশ বা আরমানকে দেখেনি। সে শুধু আহান আর ধ্রুবকে চিনত, বাকিদের নয়। এরপর তারাও আকাশের ভিলার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে আস্থার হাঁটুতে গুরুতর আঘাত লেগেছিল। অনেকক্ষণ হয়ে গেলেও রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। বাথরুমে সে কিছুক্ষণ কাঁদল, তারপর কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াল। আয়নায় নিজের দিকে তাকিয়ে চোখের জল মুছতে মুছতে বিড়বিড় করে বলল, আস্থা, শান্ত হয়ে যা। এখানে তোর চোখের জল মুছে দেওয়ার মতো কেউ নেই। একদম কাঁদবি না। আগে কাপড় বদলে নে। এরপর সে নিজের ক্ষতগুলো পরিষ্কার করতে লাগল। উদ্বিগ্ন স্বরে বিড়বিড় করে বলল, এখন এই লোয়ারটা কিভাবে পরব? কিছুই বুঝতে পারছি না। যদি আরমানের লোয়ারে রক্তের দাগ লেগে যায় তাহলে সেই জল্লাদ আবার এটাকেও শাস্তি দেওয়ার কারণ বানাবে না তো? এইসব চিন্তা মাথায় ঘুরছিল, কিন্তু আপাতত তার সামনে আর কোনো উপায়ও ছিল না। তাই বাধ্য হয়ে সে লোয়ারটা পরে নিল। তারপর বিড়বিড় করে বলল, যা হওয়ার হবে। কিছুক্ষণ পর পোশাক বদলে আস্থা বাইরে বেরিয়ে এলো। সে পুরো ঘরটা দেখল, কিন্তু আরমান কোথাও নেই। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন সে কিছুটা স্বাভাবিক ছিল, তাই ধীরে ধীরে পুরো ঘরটা ভালো করে দেখতে শুরু করল। ঘরটা ছিল নানা দেশের দামি ও আমদানি করা জিনিসে ভরা। অবাক হয়ে সে বলল,
এত সুন্দর সুন্দর মূর্তি, আর প্রতিটার নিচে লেখা আছে কোথা থেকে আনা হয়েছে। জাপান, ইটালি, আমেরিকা। ওয়াও! আস্থা মুগ্ধ হয়ে একটার পর একটা জিনিস দেখছিল। যদিও সে এর আগেও এই ঘরে এসেছিল, কিন্তু তখন এত কিছু লক্ষ্য করার মতো অবস্থায় ছিল না। তারপর সে একটি ফার্স্ট এড বক্স খুঁজে বের করল। সেখান থেকে তুলো নিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে হাঁটুর ক্ষত পরিষ্কার করতে শুরু করল। ওষুধ লাগাতেই যন্ত্রণায় কেঁপে উঠে সে বলে উঠল, উফ, এত জ্বালা করছে। তারপর নিজেকেই সাহস দিয়ে বলল, না আস্থা, এটা করতেই হবে। অন্যের বাড়িতে এসে অসুস্থ হওয়ার ঝুঁকি তো নেওয়া যাবে না। ক্ষত ভালোভাবে পরিষ্কার করার পর সে সেখানে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করার পর আস্থা নিজের লোয়ারটি হাঁটু পর্যন্ত গুটিয়ে নিল, কিন্তু ততক্ষণে তাতে রক্তের দাগ লেগে গিয়েছিল, যা স্পষ্ট দেখা যাচ্ছিল। আস্থা নিজের মনেই বলল, এখন এই দাগ নিয়ে আর ভাবিস না আস্থা, এবার ঘুমিয়ে পড়, সবকিছু ভুলে যা। সারা দিনের ক্লান্তিতে সে আর বেশিক্ষণ জেগে থাকতে পারল না। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। রাত 2টো নাগাদ আরমান আবার সিংহানিয়া ম্যানশনে ফিরে এলো। ঘরে ঢুকেই সবার আগে তার চোখ পড়ল আস্থার ওপর। পুরো ঘর অন্ধকার ছিল, শুধু একটি মৃদু আলো জ্বলছিল, আর সেই আলোয় আস্থার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু আস্থার মুখ দেখা মাত্রই আরমানের মন ঘৃণায় ভরে উঠল। সে কোনো কথা না বলে সোজা বাথরুমে চলে গেল, কারণ তার হাত, জামাকাপড় সবখানেই রক্ত লেগেছিল। কিছুক্ষণ পরে গোসল সেরে যখন সে বাথরুম থেকে বেরোতে যাচ্ছিল, তখন হঠাৎ তার চোখ বাথরুমের এক কোণের মেঝেতে পড়ল। সেখানে রক্তের দাগ ছিল। আরমান বিস্ময়ে বিড়বিড় করে বলল, আমি তো ওই দিকে যাইনি, তাহলে এখানে রক্ত এলো কোথা থেকে? হঠাৎ তার মনে পড়ল, এখান থেকে বেরোনোর আগে সে আস্থাকে ধাক্কা দিয়েছিল। সে নিজের মনেই বলল, তার মানে মেয়েটা আঘাত পেয়েছে। এই ভাবনাটা মাথায় আসতেই পর মুহূর্তেই সে সেটাকে ঝেড়ে ফেলল। ও যদি আঘাত পেয়েও থাকে, তাতে আমার কি? উদাসীন ভঙ্গিতে সে বাথরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু আবারও না চাইলেও তার দৃষ্টি গিয়ে থামল আস্থার ওপর। বারবার তার মনে হচ্ছিল গিয়ে দেখে আসে আস্থা কোথায় আঘাত পেয়েছে। তাই সে ঘরের একটি লাইট জ্বালিয়ে দিল। আলোর ঝলকানি আস্থার চোখে পড়তেই ঘুমের মধ্যেই সে অস্থির হয়ে উঠল। নিজের হাত দিয়ে চোখ ঢেকে নিল। আরমান ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়াল। মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে তাকে দেখতে লাগল। এই মুহূর্তে ওই পোশাকে আস্থাকে ভীষণ সুন্দর লাগছিল। আরমানের দৃষ্টি যেন তার ওপর গিয়েই থেমে গেল। কিছুক্ষণ পরে সে একটি কম্বল টেনে আস্থার গায়ে দিয়ে খুব নিচু স্বরে বলল, ও যদি সত্যি আঘাত পেয়ে থাকে কিংবা ওর ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে, তবুও আমার এতে বিশেষ কিছুই অনুভব করা উচিত নয়। এমনটাই ভাবতে ভাবতে আস্থার আর কোনো খোঁজ না নিয়েই আরমান বিছানার অন্য প্রান্তে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণের মধ্যেই সেও গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে একটি অন্ধকার প্রাসাদের ছোট্ট ঘরে, যেখানে শুধু একটি প্রদীপের ক্ষীণ আলো জ্বলছিল, হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালো সেই লোকটি, যাকে কিছুক্ষণ আগেই আরমান নির্মমভাবে মারধর করেছিল। আজ যা যা ঘটেছে সবকিছু সে সামনে বসে থাকা লোকটির কাছে খুলে বলল। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওখানে ডেভিল কিং এসেছিল। ঠিক তখনই বীর রায়চন্দ্র নিজের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল। ঘুরে তাকাতেই দেখল এক মধ্যবয়স্ক মহিলা তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি শান্ত গলায় বললেন, বীর, শান্ত হও। তিনি বীরকে শান্ত করার চেষ্টা করছিলেন। বীর একবার তার দিকে তাকালো, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকেই সে ভাঙচুর শুরু করে দিল। চিৎকার করে বলতে লাগলো, ডেভিল কিং, আমি তোমাকে কোনো দামেই ছাড়ব না। এত সহজে তোমাকে জিততে দেব না, কখনোই না, কোনো দিনও না। এ কথা বলেই বীর রায়চন্দ্র নিজের ফোন তুলে কাউকে কল করল। কঠোর স্বরে আদেশ দিল, খুঁজে বের করো এই ডেভিল কিং কোন গর্তে লুকিয়ে আছে। আজ পর্যন্ত আমাদের প্রতিটি কাজে এই ডেভিল কিং বাধা দিয়েছে। এবার আর আমি ওকে কোনোভাবেই ছাড়ব না।
যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। আজ পর্যন্ত আরমান অর্থাৎ ডেভিল কিংয়ের আসল পরিচয় সবার কাছেই এক গভীর রহস্য ছিল। কেউ জানতো না যে শহরের 1 নম্বর ব্যবসায়ী সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিক আরমান সিংহানিয়াই আসলে সেই কুখ্যাত ডেভিল কিং, যার নাম শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যেত। শহরের প্রায় সবাই ডেভিল কিংয়ের নাম শুনে আতঙ্কে কেঁপে উঠত। বীর রায়চন্দ ঘৃণায় দাঁত চেপে বলল, আমি শপথ করছি, যে করেই হোক আমি ডেভিল কিংয়ের কাছে পৌঁছাবো আর তাকে পৃথিবী থেকে মুছে ফেলব। কিন্তু বীর কি কখনো জানতে পারবে যে ডেভিল কিং আর কেউ নয় বরং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আরমান সিংহানিয়ায়? ডেভিল কিংয়ের গ্যাংয়ের প্রভাব পুরো শহর জুড়ে ছিল। কেউই আন্দাজ করতে পারেনি যে ডেভিল কিংয়ের সবচেয়ে বিশ্বস্ত লোকেরা আসলে নিজেদের নিজ নিজ ক্ষেত্রে সেরাদের সেরা এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। প্রত্যেকেরই সমাজে আলাদা এবং উচ্চ স্তরের পরিচয় ছিল, কিন্তু যখন কোনো অশুভ শক্তিকে থামানোর কথা আসত তখন তারা যেন হিংস্র পশুতে পরিণত হতো এবং কোনো রকম দয়া না দেখিয়ে সমস্ত অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশ করত। তবে বীর রায়চাঁদের সঙ্গে আরমান সিংহানিয়ার গভীর শত্রুতা ছিল। সেই কারণেই আরমান প্রতিবারই বীর রায়চাঁদকে ধ্বংস করার জন্য নতুন নতুন পরিকল্পনা করত। পরদিন সকালে আরমান সিংহানিয়া ঘুম থেকে উঠল, কিন্তু হঠাৎই তার মনে হলো যেন তার শরীরের উপর ভারী কিছু চাপা পড়ে আছে। অবাক হয়ে সে নিচের দিকে তাকাল। এই মুহূর্তে আরমানের মুখের উপর ছড়িয়েছিল অনেক লম্বা ঘন চুল। সে চুলগুলো সরিয়ে চারপাশে তাকাতেই বুঝতে পারল আস্থা তার একেবারে গা ঘেঁষে শুয়ে আছে। শুধু তাই নয়, আস্থার চুল পুরোপুরি আরমানের মুখের ওপর ছড়িয়েছিল। এটা বুঝতেই আরমানের রাগ চরমে পৌঁছে গেল। সে শক্ত করে নিজের 2 হাতের মুঠো বেঁধে ফেলল। এই অনুভূতিটা তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগছিল। অন্যদিকে আস্থা একেবারে নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়েছিল, যেন আরমানকে নিজের গ্রামের খাটিয়াই ভেবে নিয়েছে। সে বুঝতেই পারেনি এই মুহূর্তে আরমান তাকে এমন দৃষ্টিতে তাকিয়ে দেখছে যেন চোখ দিয়েই গিলে ফেলবে। আস্থা একটি পা আরমানের পায়ের ওপর ছিল, তার একটি হাত আরমানের পিঠে রাখা, আর মাথাটা আরমানের কাঁধের একটু ওপরে। তার ঘন চুলগুলো পুরোপুরি আরমানের মুখ জুড়ে ছড়িয়েছিল। রাগে ফুঁসতে ফুঁসতে আরমান উঠে বসল এবং সঙ্গে সঙ্গে আস্থাকে নিজের ওপর থেকে সরিয়ে একপাশে ঠেলে দিল। ঘুমের ঘোরে থাকা আস্থার মুখ থেকে সঙ্গে সঙ্গেই একটা চিৎকার বেরিয়ে এলো, আহ, মরে গেলাম, আজ আবার খাটিয়া থেকে পড়ে গেলাম। আরমান রক্তলাল চোখে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এইভাবে আস্থার স্পর্শ আরমানের একেবারেই ভালো লাগছিল না। এমন সময় মেঝেতে শুয়ে থাকা আস্থা ধীরে ধীরে চোখ খুলল। আধো ঘুমের ঘোরে বিড়বিড় করে বলল, আরে আমার খাটিয়া কোথায় গেল? পরের মুহূর্তেই নিজের মাথায় আলতো করে চাপড় মেরে বিড়বিড় করতে লাগল, উফ, আমি না একেবারে বোকা। কি করে ভুলে গেলাম আমি এখন আর গ্রামের বাড়িতে নিজের খাটিয়াই নেই, এই বড় শহরে একটা দানবের বন্দী হয়ে আছি। আস্থা ভুল করে কথাগুলো বলে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই সে চোখ তুলে সামনে তাকালো। আরমান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। এক মুহূর্তেই আস্থার ঘুম উধাও হয়ে গেল। সে ভয়ে নিজের আঙুল দাঁতের নিচে চেপে ধরল এবং তাড়াতাড়ি চারদিকে চোখ ঘোরাতে লাগল। হে কানাইজি, এ আমি কি করে ফেললাম? আমি কি বললাম? দানবটা কি আমার কথা শুনে ফেলেছে নাকি? এই কথা ভাবতেই আস্থা ভীষণ ভয় পেয়ে গেল। তার পুরো শরীর কাঁপতে শুরু করল। যেমন শীতে দাঁত কাঁপতে থাকে, ঠিক তেমনই তার দাঁত কটকট শব্দ করতে লাগল। আরমান তাকে কিছুই বলল না, শুধু একবার কড়া দৃষ্টিতে পাকিয়ে বাথরুমে চলে গেল। আরমান চলে যেতেই আস্থা গভীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, হায় ভগবান, এখন এই দানবটা আমার কি অবস্থা করবে কে জানে। এ আমি কি করে ফেললাম? দানবটার মুখের সামনেই ওকে দানব বলে দিলাম। ভগবানজি, শুধু এইবার আর একবার বাঁচিয়ে দিন। কথা দিচ্ছি, এবার সত্যি আপনার কাছে দর্শনে আসব, আর আপনার জন্য অনেক অনেক আপনার প্রিয় প্রসাদ নিয়ে আসব। শুধু এখন আমার উপর আপনার আশীর্বাদটা রাখবেন। এই বলে আস্থা মনে মনে নিজের জন্য প্রার্থনা করতে লাগল। অন্যদিকে দাদাজি একটি ছবির সামনে দাঁড়িয়ে ভেজা চোখে নিজের ছেলের ছবির দিকে তাকিয়েছিলেন।
বিষণ্ণ কণ্ঠে তিনি বললেন, আমি ভাবতেই পারিনি যে আমি আমার আরমানের বিয়ে দেখতে পারব। কিন্তু তুই তো নিজের ছেলেকে ভালো করেই চিনিস। তোর ছেলে কতটা একরুখা আর জেদি সেটা তো তুই জানিস। কে জানে সে ওই নিষ্পাপ মেয়েটার সঙ্গে কেমন আচরণ করবে। বারবার এই চিন্তাটাই আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার তো এও মনে হচ্ছে আরমানের জীবনে সুখ আনতে গিয়ে কোথাও না কোথাও আমরা সেই সরল সাদা আস্থার জীবনের সঙ্গে অন্যায় করে ফেললাম না তো। তার মনে হচ্ছিল আরমানের জীবনে সুখ আনতে গিয়ে কোথাও না কোথাও তিনি সেই সরল সাদা আস্থার জীবনের সঙ্গে অন্যায় করে ফেলেননি তো। শুধু এই কথাটাই তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। কয়েক মিনিট পর আরমান বাথরুম থেকে বেরিয়ে এলো। সে জিমের পোশাক পরে, এদিকে আস্থা এখনো নিজের জায়গা থেকে না নড়ে চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল, যেন সে আরমানের দাসী আর আরমান তার মালিক। একবার চারপাশে তাকালো, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। আরমান বেরিয়ে যেতেই আস্থা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে স্নান করতে লাগলো। নিজের মনেই সে বলল, এই মনস্টারটা ফিরে আসার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এত কিছু হওয়ার পর আমি আর ওর সামনে দাঁড়াতে পারবো না। সে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছিল, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে বেরিয়ে নিচের হল ঘরে দাদাজির কাছে যেতে হবে, আর সবার জন্য সকালের নাস্তাও তৈরি করতে হবে। প্রস্তুত হওয়ার পর সে আবারও নিজের কানহাজিকে স্মরণ করে মনে মনে বলল, কানহাজি, আজ যেন আমার সঙ্গে কোনো গণ্ডগোল না হয়, কোনো ভুল হওয়ার আগেই আমাকে বাঁচিয়ে নিও। এই বলে আস্থা চোখ বন্ধ করে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। কানহাজি, আজ সব কিছু যেন ঠিকঠাক হয়। সে দরজার কাছে পৌঁছতেই দরজাটা খুলে গেল। ঠিক সেই সময় জিম শেষ করে আরমান ঘরের ভেতরে ঢুকছিল। প্রার্থনায় ডুবে থাকা আস্থা সোজা গিয়ে আরমানের সঙ্গে ধাক্কা খেল। আউচ! তবে পড়ে যাওয়ার আগেই আরমান হাত বাড়িয়ে তাকে সামলে নিল। সেই মুহূর্তে আরমানের এক হাত আস্থার ভেজা চুলে আটকে ছিল, আর অন্য হাতটি ছিল তার পিঠে। কয়েক মুহূর্ত সে চুপচাপ আস্থার দিকে তাকিয়ে রইল। আস্থা ধীরে ধীরে চুপ খুলতেই দেখল তার একেবারে সামনে আরমান সিংহানিয়ার সুদর্শন মুখ, কিন্তু তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছিল। আস্থা যেন তার দৃষ্টির তীব্রতা অনুভব করতে পারছিল। মনে মনে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কি ভগবান, এই তো একটু আগেই তোমার কাছে প্রার্থনা করলাম যেন আজ সব রকম ঝামেলা থেকে আমাকে দূরে রাখো, আর সকাল সকালই তুমি আমাকে এই মনস্টারের সামনে এনে দাঁড় করিয়ে দিলে। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা আরমান কঠোর গলায় বলল, দেখে হাঁটতে পারো না? অন্ধ নাকি? তোমার মন কোথায় ছিল? পরের মুহূর্তে আস্থা তোতলাতে তোতলাতে বলল, আমি তো ছাগলের মতো শুধু আমি করেই যেতে লাগলো সে। ভয়ে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না। আস্থার এই আমি শুনে আরমান ভীষণ বিরক্ত হয়ে গেল। পরের মুহূর্তেই সে আস্থাকে ছেড়ে দিল। হঠাৎ আরমান তাকে ছেড়ে দিতেই আস্থা ধপ করে মাটিতে বসে পড়ল। ব্যথায় কোঁকড়ে গিয়ে এসে বলে উঠল, আমার কোমর! পড়ে যাওয়ায় তার কোমরে বেশ আঘাত লেগেছিল। মনে মনে সে বলল, এই মনস্টারটা আমাদের প্রাণটাই নিতে চায় নাকি? আরমান তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরের ভেতরে চলে গেল। ব্যথায় কাতর হয়ে আস্থা বলতে লাগল, উফ, আমি তো মরে গেলাম, কি ভীষণ লেগেছে। যদি এই রাক্ষসের শেষ পর্যন্ত আমাকে ফেলেই দিতে হতো তাহলে ধরলই বা কেন? হে ভগবান, আমার উপর কোন জন্মের শত তুলছ? আমি তো জীবনে এমন কোনো পাপও করিনি। এই বলতে বলতেই নিষ্পাপ আস্থার চোখ দুটো জলে ভরে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কোমরে হাত বুলিয়ে ব্যথা কমানোর চেষ্টা করল। তারপর আস্তে আস্তে নিজের হলঘরের দিকে নেমে যেতে লাগলো, কারণ এই মুহূর্তে আরমানের মুখোমুখি হবার বিন্দুমাত্র ইচ্ছেও তার ছিল না। আরমান তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরের ভেতরে চলে গেল। ব্যথায় কাতর হয়ে আস্থা বলতে লাগল, উফ, আমি তো মরে গেলাম, কি ভীষণ লেগেছে। যদি এই রাক্ষসের শেষ পর্যন্ত আমাকে ফেলেই দিতে হতো তাহলে ধরলই বা কেন? হে ভগবান, আমার উপর কোন জন্মের শত তুলছ? আমি তো জীবনে এমন কোনো পাপও করিনি। এই বলতে বলতেই নিষ্পাপ আস্থার চোখ দুটো জলে ভরে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো,
কোমরে হাত বলিয়ে ব্যথা কমানোর চেষ্টা করল। তারপর আস্তে আস্তে নিজের হলঘরের দিকে নেমে যেতে লাগলো, কারণ এই মুহূর্তে আরমানের মুখোমুখি হবার বিন্দুমাত্র ইচ্ছেও তার ছিল না। অন্যদিকে আরমান রাগে নিজের ভেজা হাত দুটির দিকে তাকিয়েছিল। তার চোখের সামনে বারবার সেই মুহূর্তটা ভেসে উঠছিল, যখন সে আস্তাকে ধরে রেখেছিল। রাগে সে নিজের মুঠো শক্ত করে দেয়ালে সজোরে ঘুষি মারল এবং গর্জে উঠল, না, আমার উপর কারোর কোনো প্রভাব পড়তে পারে না, কারো না, একেবারেই কারো না। এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে। আমার আশেপাশে কোনো মেয়ের থাকার প্রশ্নই ওঠে না। এই কথা ভাবতে ভাবতেই রাগ শান্ত করার জন্য আরমান বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। এদিকে একটু আগেই পড়ে যাওয়ার কারণে আস্তার পিঠে তখনও প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তাই সে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটছিল। কিন্তু দাদাজিকে দেখেই সে নিজেকে সামলে সোজা হয়ে হাঁটতে লাগল। তারপর দ্রুত তার কাছে গিয়ে হাসি মুখে প্রণাম করল। দাদাজি তার মাথায় স্নেহ ভরে হাত রেখে বললেন, কেমন আছো মা? সব ঠিক তো? আরমান তোমাকে কিছু বলেনি তো? মনে হচ্ছিল দাদাজি যেন এতক্ষণ শুধু আস্তারই অপেক্ষা করছিলেন। তাকে সামনে দেখেই একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন। কিন্তু আরমানের নাম শুনতেই আস্তার কানে আবারও বাজতে লাগলো আরমানের বলা কথাগুলো। যেভাবেই হোক দাদাজিকে খুশি রাখতে হবে এবং তাদের সম্পর্কের আসল সত্যিটা যেন কোনোভাবেই তার কানে না যায়, কারণ সত্যিটা জানাজানি হলে আরমান সিংহানিয়া তার চোখের সামনেই পুরো পরিবারকে মেরে ফেলবে। দাদাজির কথা শুনে আস্তা মুখে জোর করে একটা হাসি এনে বলল, দাদাজি, আমি একদম ভালো আছি, এখানে আমার কোনো অসুবিধে নেই। আরমানজিও আমাকে কিছু বলেন না, আর খুব একটা বাধাও দেন না। হ্যাঁ, শুধু উনি একটু রাগী স্বভাবের, তবে আমি ওনার সঙ্গে খুব বেশি কথা বলি না, তাই উনিও আমার উপর খুব একটা রাগ করেন না। আস্তার কথা শুনে দাদাজি কিছুটা নিশ্চিন্ত হয়ে বললেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ মা, তুমি মন থেকে আরমানকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করেছ। দাদাজির কথা শুনে আস্তার মাথা যেন এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেল, তবে কিছুটা ইতস্তত করে সে বলল, দাদাজি, দাদাজি, যদি কিছু মনে না করেন, আমি কি একটা কথা বলতে পারি? দাদাজি স্নেহভরে মাথা নেড়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, বলো, কি কথা, কি বলতে চাও? আস্তা বলল, আমরা যখন থেকে এই শহরে এসেছি তখন থেকে একবারও কানহাজির মন্দিরে যেতে পারিনি। আমার ছোটবেলা থেকেই কানহাজির মন্দিরে গিয়ে দর্শন করার অভ্যাস, তাই যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি একবার কানহাজির মন্দিরে যেতে পারি? মনে মনে আস্তার বিশ্বাস হচ্ছিল হয়তো তার কানহাজি তার উপর রাগ করেছেন, তাই বারবার তাকে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাছাড়া সে এর আগেই কানহাজির কাছে অনেক মানত ও প্রতিশ্রুতি করেছিল, যেগুলো পূরণ করার জন্য তার মন্দিরে যাওয়া খুবই জরুরি ছিল। দাদাজি মৃদু হেসে বললেন, আরে মা, এতে এত ভয় পাওয়ার কি আছে? তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ, অবশ্যই তোমার মন্দিরে যাওয়া উচিত। আর আমি তো বলবো আরমানকেও তোমার সঙ্গে মন্দিরে নিয়ে যাও। দাদাজির কথা শুনে আস্থার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভয় পেয়ে তাড়াতাড়ি বলল, কি? না না। দাদাজি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। আস্থা দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, ও দাদাজি, আমার মনে হলো উনি তো সবসময় খুব ব্যস্ত থাকেন, তাই উনি কিভাবে মন্দিরে যেতে পারবেন? আমি একাই চলে যাব, আপনি শুধু আমার সঙ্গে একজন ড্রাইভার দিয়ে দেবেন, আমার কোনো অসুবিধে হবে না। দাদাজি হেসে বললেন, ঠিক আছে মা, তোমার যেমন ভালো লাগে। আর হ্যাঁ, একটা কথা, মন্দির থেকে ফিরে আজ তোমাকে মলেও যেতে হবে। আমরা চাই আমাদের বৌমা নিজের পছন্দের কিছু কাপড় কিনে আনুক, কারণ আমরা দেখছি তোমার কাছে মাত্র কয়েক জোড়া কাপড় আছে, আর মনে হয় তুমি নিজের থেকে শাড়িও ঠিকমতো পরতে পারো না। না হলে আমরা তো প্রিয়াঙ্কার পছন্দ অনুযায়ী অনেক শাড়ি কিনিয়েছিলাম। দাদাজি প্রিয়াঙ্কার নাম উচ্চারণ করতেই আস্থার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, কারণ আজ তার জীবনে যা কিছু ছিল সবই কোনো না কোনোভাবে প্রিয়াঙ্কার জন্যই ছিল। এই বাড়ির বউ হয়ে আসার কথা ছিল প্রিয়াঙ্কার, আস্থার নয়। আস্থা মনে মনে ভাবতে লাগলো, ইস, যদি প্রিয়াঙ্কা দিদি বাড়ি থেকে পালিয়ে না যেতেন তাহলে আজ হয়তো আমাকে এখানে থাকতে হতো না। আমি আমার পড়াশোনা শেষ করতাম
আর খুব তাড়াতাড়ি ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতাম। পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়ে আস্থার চোখের কোণ ভিজে উঠল। দাদাজি তার অনুভূতি বুঝতে পেরে তাড়াতাড়ি বললেন, মা, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমার সামনে প্রিয়াঙ্কার নাম নিয়ে ফেলেছি। আসলে আমরা শুধু বলতে চেয়েছিলাম, তোমার পছন্দ সম্পর্কে আমরা কিছুই জানি না। তুমি কেমন কাপড় পরতে ভালোবাসো, তাই আমি চাই তুমি নিজের পছন্দ মতো নিজের জন্য কেনাকাটা করে নাও। এখন তুমি তৈরি হয়ে যাও, তারপর আমি নিজেই তোমাকে মন্দিরে নিয়ে যাব। দাদাজির কথা শুনে আস্থার মুখে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু ঠিক তখনই তার হঠাৎ একটা কথা মনে পড়ল। দাদাজি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে এখন নাস্তা বানাতে হবে। ধ্রুবজি বলেছিলেন আজ সকালে উনি আমার হাতের নাস্তা খাবেন, তাই এখন আমাকে রান্নাঘরে যেতে হবে। এ কথা বলে আস্থা প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। দাদাজি হাসি মুখে আস্থার চলে যাওয়া দেখছিলেন, কিন্তু সে যেতেই তার মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। নিজের মনেই তিনি বললেন, মেয়ে, তুমি মুখে কিছু না বললেও তোমার চোখই বলে দিচ্ছি যে তুমি এই বাড়িতে একটুও সুখে নেই। এই বাড়িতে তুমি যেন একজন বন্দির মতো জীবন কাটাচ্ছ। এসব বলতে বলতে দাদাজির চোখও ভিজে উঠল। রান্নাঘরে গিয়ে আস্থা খুব যত্ন আর ভালোবাসা দিয়ে সবার জন্য নিজের পছন্দের নাস্তা বানাতে শুরু করল। কিছুক্ষণ পরেই আরমানের 4 জন বন্ধু সেখানে এসে পৌঁছালো। ওরা হলঘরে পা রাখতেই আস্থার বানানো খাবারের দারুণ গন্ধ 4 জনের নাকে এসে লাগল। আহান উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, ওয়াও, কি দারুণ গন্ধ! এটা কি সত্যিই আমাদের বাড়ি? বলতে বলতেই আহান দ্রুত ভেতরে চলে গেল। ডাইনিং টেবিলের কাছে এসে ওদের চোখ পড়ল নানা রকম নাস্তায় ভরা টেবিলের ওপর, আর ঠিক পাশেই দাঁড়িয়েছিল আস্থা। আস্থাকে দেখে 4 জনেই হেসে উঠল, কারণ এই প্রথমবার এই বাড়িতে ওরা খাবার পাচ্ছিল, তাও আবার বাড়ির একজন মহিলার নিজের হাতে বানানো খাবার। ওরা সবাই গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। ধ্রুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, ভাবি, কি দারুণ গন্ধ! আজ কি বানিয়েছেন? আস্থা হেসে বলল, ধ্রুবজি, আলুর পরোটা, সবজি আর পুরি বানিয়েছি। আমাদের পুরো বিশ্বাস আপনাদের সবারই এই খাবার খুব ভালো লাগবে। জানেন, যখন আমরা গ্রামে ছিলাম তখন এটাই ছিল আমাদের সবচেয়ে প্রিয় খাবার, আর বসে পড়লেই মুহূর্তের মধ্যে সব খেয়ে শেষ করে দিতাম। আস্থা হাসতে হাসতে এক নিঃশ্বাসে পুরো কথাটা বলে গেল, আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। ঠিক তখনই দাদাজি জিজ্ঞেস করলেন, আরে আকাশ, আরমান কোথায় রইল? একবার ওকে ডেকে নিয়ে আয়, ও আমাদের সঙ্গে নাস্তা করবে। দাদাজি মুখে আরমানের নাম নেওয়া মাত্রই আস্থার বুক কেঁপে উঠল, তার হাত কাঁপতে শুরু করল। সে ভয় পেয়ে বলল, উনিও কি এখানে এসে নাস্তা করতেন? এই কথা ভাবতেই তার হাতে ধরা গ্লাসটা হঠাৎ ফসকে মেঝেতে পড়ে গেল। সবাই অবাক হয়ে আস্থার দিকে তাকিয়ে রইল। দাদাজি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? আস্থা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, মাফ করবেন দাদাজি, আমি শুধু গ্লাসটা টেবিলে রাখতে যাচ্ছিলাম, হঠাৎ হাত থেকে পড়ে গেল। আহান হেসে বলল, ভাবি, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? মনে হচ্ছে যেন আপনি কাউকে খুন করে ফেলেছেন। আরে, একটা গ্লাসই তো পড়েছে, এতে এত ভয় পাওয়ার কি আছে? ধ্রুব সরলভাবে বলল, ভাবি, আমার আর অপেক্ষা হচ্ছে না, প্লিজ খেতে শুরু করি। খাবারের গন্ধ পাওয়ার পর আর আমার একদমই অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আস্থা মুচকি হেসে ওর সামনে খাবার পরিবেশন করতে এগিয়ে গেল। কিন্তু দাদাজি কঠোর গলায় বললেন, সাবধান, কেউ কিছু খাবে না। আমি বলেছি আগে আরমান এখানে আসবে, তারপর সবাই একসঙ্গে নাস্তা করব। দাদাজির কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে করতে আকাশের দিকে তাকালো, কারণ দাদাজি আকাশকেই আরমানকে ডেকে আনতে বলেছিলেন। কিন্তু আকাশের সাহস হচ্ছিল না আরমানের ঘরে যাওয়ার। তখন দাদাজি আস্থার দিকে তাকিয়ে বললেন, আস্থা মা, আকাশ তো আমার কথা শুনছেই না, তুমি একবার গিয়ে আরমানকে ডেকে নিয়ে এসো। দাদাজির কথা শুনেই আস্থা ভয়ে কেঁপে উঠল, কারণ এই মুহূর্তে সে কোনোভাবেই আরমানের মুখোমুখি হতে চাইছিল না। মনে মনে বিড়বিড় করে বলল, কানহাজি,
আপনি আমাকে বারবার এমন বিপদে কেন ফেলছেন? আমি মানছি আমি এখনও আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারিনি, কিন্তু তাই বলে আপনার প্রিয় আস্থার সঙ্গে এমন করবেন? আস্থা উপরের দিকে তাকিয়ে নিজের মনেই কথা বলছিল। সে নিজের জায়গা থেকে নড়ছিল না। দাদাজি তাকে ডেকে বললেন, মা, যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে আমিই চলে যাই। আস্থা যেন হুঁশে ফিরে এলো, তাড়াতাড়ি বলল, না 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 দাদাজি, আপনি এমন কথা বলছেন কেন? আপনার শরীর তো এমনিতেই ভালো নেই। আমি এখনই ওনাকে ডেকে আনছি, ততক্ষণে আপনারা শুরু করুন প্লিজ। দাদাজি দৃঢ় গলায় বললেন, আমি বলেছি না আরমানকে ছাড়া আমরা কেউ খাওয়া শুরু করব না। আর তোমার প্রথম রান্নার দিনও আমরা আরমানকে ছাড়াই খেয়ে নিয়েছিলাম। জানো, তখন আমার খুব খারাপ লেগেছিল। আরমান তোমার হাতের সেই সুস্বাদু পরোটাগুলো খেতে পারেনি। কিন্তু আজ আমি চাই আরমানও আমাদের সঙ্গে এখানে বসে নাস্তা করুক। দাদাজির কথা শুনে আস্থা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। কিছুক্ষণ পরে আরমানের ঘরের সামনে পৌঁছে তার পা যেন থেমে গেল। সে নিজের আঙুলগুলোই মুচড়াতে লাগল, চিন্তিত গলায় বলল, আমি আমার এই রূঢ় অহংকারী দানবের মতো খিটখিটে স্বামীর মুখোমুখি কিভাবে হব যদি আবার আমাকে ফেলে দেয়? কিন্তু ভেতরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। আস্থা গভীর একটা শ্বাস নিল, তারপর সাহস সঞ্চয় করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সামনে যা দেখল তাতে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সামনে আরমান এই মাত্র বাথরুম থেকে স্নান করে বেরিয়েছে। এরপর কি হলো জানতে দেখুন পরের এপিসোড, শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর তেরে ইশক মে সিরিজের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।